বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 18ই নভেম্বর 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের আহ, চতুর্থ ক্লাস। এবং গতদিন আমরা আমাদের যে সাজেশনের 3 নাম্বার প্রশ্নটা, যে কখন তল্লাশি পরোয়ানা জারি করা যায়, মুদ্রা বা স্ট্যাম্প জাল করা যন্ত্রপাতি আসিফ মাহমুদের সন্দেহ হলে উক্ত স্থান তল্লাশি করার পদ্ধতি কি, এটা পড়েছি। এবং সেই সাথে সাথে এই এই যে গ নাম্বার 98 এবং 100 দ্বারা সার্চ ওয়ারেন্টের দরখাস্ত, এটা আমরা পড়েছি। কিন্তু 3-এর যেটা দেখেন, একটি মামলার বিচার বা তদন্ত চলাকালে বা পরে অপরাধ সংগঠনে ব্যবহৃত সম্পত্তি বিষয়ে ফৌজদারি আদালত কি ব্যবস্থা নিবে, আর কখন একটি ফৌজদারি আদালত একজন অপরাধীকে সাজা প্রদানের পর কোনো স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের নির্দেশ দিতে পারে, আলোচনা করুন। তো 3-এর 3-এর খ নাম্বার যে প্রশ্নটা, এটা আগে আমাদের বুঝতে হবে। বলছে যে একটি মামলার বিচার বা তদন্ত চলাকালে বা পরে অপরাধ সংগঠনে ব্যবহৃত সম্পত্তি বিষয়ে ফৌজদারি আদালত কি ব্যবস্থা নিবে। এটা হলো যে সবার আগে বোঝা উচিত যে বিচার বা তদন্ত আসলে কাকে বলে। একটা মামলা আমরা সামনে গিয়ে আস্তে আস্তে জানবো যে ফৌজদারি মামলা দুই ভাবে দায়ের করা যায়। একটা হচ্ছে আহ থানায়, আর একটা হচ্ছে আপনার আহ আদালতে। এখন ধরেন, থানায় যে মামলাটা দায়ের হয়েছে, দায়ের হওয়ার পরে এফআইআর হলেই সেটা তদন্ত শুরু হয়। তো তদন্ত হোক বা কোর্টে হোক বা যেখানে হোক, কোনো মামলায় সাধারণত জিআর মামলায় জব্দ করা হয়। কোনো সয় সম্পত্তি যখন জব্দ করছে, অর্থাৎ আমরা উদাহরণস্বরূপ বলি যে একটা মাইক্রোবাসের মধ্যে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তো মাইক্রোবাসটাকে, ওই ড্রাইভারকেও গ্রেফতার করছে, মাইক্রোবাসটারেও জব্দ করছে। এখন তার বিরুদ্ধে তো হত্যা মামলা হলো। এখন মাইক্রোবাসের মালিক ধরেন আর এক ব্যক্তি, কিন্তু ড্রাইভারকেও গ্রেফতার করছে, গাড়িও নিয়ে নিছে, আটক করে গাড়িও আদালত জব্দ করে নিয়ে গেছে। এখন এই গাড়িটা কি করবে আদালত? এই গাড়িটা কি যে মালিক তারে ফেরত দিবে, নাকি গাড়িটা আদালত বাজেয়াপ্ত করবে, নাকি কি করবে, সেটা আসলে জানতে চাইছে। যে অপরাধ সংগঠনে যদি কোনো সম্পত্তি ব্যবহৃত হয়, তাহলে সেই সম্পত্তিগুলোরে আসলে কি করতে পারে আদালত। তো এটা জানার জন্য দেখেন, অপরাধ সংগঠনে যে সকল সম্পত্তি ব্যবহৃত হয়, এই সকল সম্পত্তি কোনো কোনো ক্ষেত্রে আদালত বাজেয়াপ্ত করে, কোনো কোনো ক্ষেত্রে যদি কেউ প্রমাণ দেখাইতে পারে তাহলে সেটা ফেরত দেয়, কোনো কোনো ক্ষেত্রে এটা টোটালি নষ্ট করে ফেলে। উদাহরণস্বরূপ আমি যদি বলি যে 100 বোতল ফেন্সিডিল যদি উদ্ধার হয়, তাহলে এই ফেন্সিডিল 100 বোতল ফেন্সিডিল কি কাউরে ফেরত দিবে? যদি কেউ এসে প্রমাণ দেখায় যে আমি এই ফেন্সিডিলের মালিক, আমি তারে জীবনেও ফেরত দিবে না। তাহলে এই 100 বোতল ফেন্সিডিল কি করবে? টোটালি নষ্ট করে ফেলবে। আর যদি একটা গাড়ি, এই যে যে উদাহরণ দিলাম যে গাড়ি গাড়ি জব্দ করছে, তাহলে গাড়ির প্রকৃত মালিক আছে কিনা এটা আগে যাচাই করার চেষ্টা করবে, বা ওই গাড়ির মালিকানা কেউ দাবি করে কিনা। যদি সবকিছু মিলে গাড়ির চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, মালিকানা সংক্রান্ত কাগজপত্র সবকিছু দেখে যদি মনে হয় যে না এই গাড়ির মালিক হলো অমুক, তাহলে অমুকের গাড়ি ফেরত দিবে। আর যদি আদালত দেখে না গাড়ি হলো বেওয়ারিশ, গাড়ির কোনো প্রকৃত মালিক নাই, তাহলে ওই গাড়িটা আদালত জব্দ করে নিয়ে নেবে, বাজেয়াপ্ত করে নিয়ে নেবে, পরে ওইটা নিলামে বিক্রি করে ফেলবে। অর্থাৎ অপরাধ সংগঠনে কোনো সম্পত্তি যদি ব্যবহৃত হয় এবং ওই সম্পত্তি যদি জব্দ করা হয়, তাহলে ফৌজদারি আদালত সকল সম্পত্তির ক্ষেত্রে কিন্তু একই পদ্ধতি অবলম্বন করবে না। এটা কিন্তু এক এক সম্পত্তির ক্ষেত্রে এক এক ধরনের পদ্ধতি অবলম্বন করবে। তো এই সম্পর্কে আমরা পড়বো। তো তার আগে একজন কমেন্ট করছেন এখানে আমাদের জুমের, যে স্যার শব্দ পাই না। আপনারা কি শব্দ পাচ্ছেন ভাই, অন্যান্যরা? জি স্যার, একবার পরিষ্কার স্যার। শব্দ ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। তাহলে ওনারও হয়তো বা সমস্যা। ফরিদ সাহেব, আপনার সমস্যা, কারণ যেহেতু অন্যরা শুনতেছে। তো আপনি একটু চেষ্টা করেন দয়া করে। দেখেন, তো আমরা এটার উত্তরে চলে আসি। দেখেন, আহ আজকের যেটা যেটা পড়াচ্ছি এটা কিন্তু ওই পিডিএফ আপনাদের দিছি। এই জাস্ট এই দুইটা যা 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 পড়বো সেটা পিডিএফ দিছি। বিচার চলাকালে সম্পত্তির হেফাজত। ফৌজদারি কার্যবিধির 516 ক ধারার অধীন সম্পত্তির বিষয়ে কোনো অপরাধ সংঘটিত হলে বা অপরাধ বা অপরাধ করার জন্য উক্ত সম্পত্তি ব্যবহার করলে আদালত অনুসন্ধান বা বিচারের সময় উক্ত সম্পত্তি হাজির করার নির্দেশ দিবে। তখন উক্ত সম্পত্তির যথাযথ হেফাজতের জন্য আদালত উপযুক্ত আদেশ দিবেন। যদি সম্পত্তিটি, আন্ডারলাইন করবেন, প্রাকৃতিক কারণে দ্রুত ক্ষয়শীল হয়, তাহলে আদালত তা বিক্রি করার বা অন্য কোনো উপায় হস্তান্তর করার আদেশ দিতে পারে। এখানে মূল বিষয়টা হলো, কোর্টে যে বিষয়টা অনুসরণ করা হয়, কোর্টে গেলে ধরেন আপনাদের যে গাড়ি নিয়ে গেছে,
বা আপনার যে কোনো জিনিস আদালতের জিম্মায় আছে, তখন উকিল সাহেবরা আমরা যে আবেদনটা করি জিম্মায় নেওয়ার দরখাস্ত করি, কাগজপত্র দেখাই যে ওনার আমার গাড়ি আপনার আদালতে আছে, তো গাড়িটা যতদিন পর্যন্ত মামলা চলমান আছে আমার গাড়ি আমার ফেরত দেওয়া হোক। যদি মন চায় আপনি যখন বলবেন আবার দরকার হলে মামলার তদন্তের স্বার্থে বা বিচারের স্বার্থে আবার হাজির করতে আমি রাজি আছি। তাহলে এই যে যে জিম্মায় নেওয়ার দরখাস্ত, এই জিম্মায় নেওয়ার দরখাস্ত অ্যাকচুয়ালি দুইটা ধারায় করা যায়। যদিও কোর্টে প্রকৃতপক্ষে কোনো ধারা অনুসরণ করে না, কোর্টে জাস্ট বলে যে জিম্মায় নেওয়ার আবেদন, ওই জায়গায় কিন্তু কোনো ধারার কথা বলে না। বাট অ্যাকচুয়ালি ধারা হলো দুইটা। যদি মামলা চলমান থাকে, রায়ের আগ পর্যন্ত হইলে 516 ক, রায়ের আগ পর্যন্ত হইলে 516 ক। আর যখন কোনো মামলায় রায় দিয়ে দিছে কিন্তু গাড়িটা এখনো আদালতের জিম্মায় আছে, তাহলে আমার জিম্মাহানের জন্য আবেদন করবো 517 ক। তাহলে আপনি মনে রাখবেন যে রায়ের আগ পর্যন্ত হইলে কত, 516 ক। আর রায় যখন হয়ে গেছে তখন কত, 517। তো এখানে দেখেন যে আপনি যাও কাকু, ধারা যে সম্পত্তি সম্পর্কে অপরাধ হয়েছে তা নিষ্পত্তির আদেশ, ধারা 517 অনুযায়ী কোনো ফৌজদারি আদালতে কোনো অপরাধের বিচার বা অনুসন্ধান শেষ হওয়ার পর আদালত যদি মনে করে উক্ত অপরাধ, আন্ডারলাইন করেন, দলিল বা সম্পত্তি বিষয় সংঘটিত হয়েছে, তখন আদালত উক্ত সম্পত্তি বা দলিল ধ্বংস, বাজেয়াপ্ত বা অর্পণের আদেশ দিতে পারে। তো এখানে ওই যে বলছে যে দেখেন 517 অনুযায়ী কোনো ফৌজদারি আদালতে কোনো অপরাধের বিচার বা অনুসন্ধান শেষ হওয়ার পর, কখন বিচার বা অনুসন্ধান শেষ হওয়ার পর। তো মনে রাখবেন বিচার শেষ হওয়ার পর, বিচার শেষ হওয়ার পর কি দেয়, রায় দেয়। তাহলে রায়ের পরে আমি যদি কোনো জিনিস জিম্মায় নেওয়ার আবেদন করি তাহলে করতে হবে কত ধারায়, 517। আর মামলা যখন চলমান থাকবে তাহলে কত, 516। এখন আমি আবেদন করলে এই যে দেখেন লাস্টের লাইনে বলছি কি কি করতে পারে, দলিল ধ্বংস করতে পারে, সম্পত্তি বা দলিল কি ধ্বংস করতে পারে, বাজেয়াপ্ত করতে পারে, বা অর্পণের মাধ্যমে হস্তান্তরের আদেশ দিতে পারে। ধ্বংস কি, ওই যে যেটা বললাম নিষিদ্ধ বস্তু, গাঁজা 5 কেজি গাঁজা, 1000 বোতল ফেন্সিডিল, এগুলা কি করবে, ধ্বংস করবে। বাজেয়াপ্ত, যে গাড়ির কোনো মালিক নাই, যে মোটর সাইকেলের কোনো মালিক নাই, সেটা কি করবে, বাজেয়াপ্ত। আর অর্পণ, যে গাড়ির মালিক তার মালিকানা প্রমাণ করতে পারছে, তার তার এই গাড়ি অর্পণ করবে। এটাও কত, 517। বুঝতে পেরেছেন? তাহলে বিথিকা 516 ক আর 517 মধ্যে পার্থক্য কি? 516 ক ছিল মামলা যখন চলমান থাকবে তখন হচ্ছে হলো রায়ের আগ পর্যন্ত, আর যখন জিম্মায় নেওয়ার আবেদন করবো 516 কতে, কতে, আর যখন মামলার রায় হয়ে গেছে তখন 517 তখন 517। এবং অপরাধ সংগঠনে যে সকল মানে জিনিসপত্র ব্যবহৃত হয়েছে অপরাধ সংগঠনে, এগুলা অ্যাকচুয়ালি কি কি করতে পারে, ধ্বংস করতে পারে, বাজেয়াপ্ত করতে পারে, বাকি অর্পণও করতে পারে। আমি গাড়ির প্রমাণ দেখাইতে পারছি, তাহলে আমার অর্পণ করবে। আর গাঁজা হলে ধ্বংস করে দেবে, গাঁজা বা অবৈধ জিনিস হলে ধ্বংস করে দেবে। আর যেটা যে গাড়ি জিনিসটা বৈধ কিন্তু কে মালিক কোনো প্রমাণ নাই, তাহলে বাজেয়াপ্ত করে পরে যে নিলামে বিক্রি করে দেয়। এই কারণে দেখবেন কোর্টে বা থানায় গেলে দেখবেন যে অনেক পুরাতন গাড়ি পড়ে আছে, দেখছেন গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা যে কোনো থানায় দেখবেন যে অনেক গাড়ি পড়ে আছে, ওইগুলা কিন্তু জব্দ করা হয়েছে এবং ওই জিনিসগুলো এখনো প্রমাণ দিয়ে কেউ নিতে পারে নাই। যাই হোক, তো আমাদের এই প্রশ্নের আর একটা অংশ ছিল, সেই অংশটা হচ্ছে যে আহ প্রথম অংশের উত্তর আমরা পেলাম। দ্বিতীয় অংশ হলো যে কখন একটি ফৌজদারি আদালত একজন অপরাধীকে সাজা প্রদানের পর কোন স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের নির্দেশ দিতে পারে। তো এটা পড়ার আগে আমরা একটু নতুন আর একটা অংশ সেইটুকু একটু দেখবো, সেটা হলো যে আহ আসামির থেকে পাওয়া অর্থ নিরপরাধ ক্রেতাকে প্রদান। আসামি থেকে পাওয়া অর্থ নিরাপদ ক্রেতাকে প্রদান, এটার অর্থ কি একটু পড়ি তারপর ব্যাখ্যা দিয়ে দেখেন। ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 519 ধারা অনুসারে গোল দিবেন চুরি বা চোরাই মাল, চুরি বা চোরাই মাল সংক্রান্ত অপরাধে দণ্ডিত ব্যক্তি হতে না জেনে ক্রয় করলে বা আদালত উক্ত সম্পত্তির মূল মালিককে ফেরত দিবে, এবং যে ব্যক্তি না জেনে ক্রয় করেছে সে আবেদন করলে আদালত দণ্ডিত ব্যক্তি থেকে সম্পত্তির মূল্য ক্রেতাকে প্রদানের নির্দেশ দিবে। এটার অর্থ কি, এটার অর্থ হলো ধরেন একজন ব্যক্তি ঢাকার মিরপুরে সেকেন্ড হ্যান্ড মার্কেট আছে, সেকেন্ড হ্যান্ড মার্কেটে থেকে উনি মোবাইল ক্রয় করছে।
তো মোবাইল ক্রয় করার পরে তার রিসিপ্ট টিসিট সবকিছু আছে। কিছুদিন পরে তার ফোনে ফোন এসেছে গাবতলী থানা থেকে, কে এই ফোন, কে? অমুক। আপনি কোথায় পেয়েছেন? আমি অমুক জায়গা থেকে কিনছি। পুলিশ বলতেছে যে আমি তো এই ফোনের মালিক তো অমুক, এই ফোনের রিলেটেড মামলা আদালতে আমার কাছে মামলা দায়ের করছে, বা আমার কাছে এই ফোন সংক্রান্ত আবেদন আসছে, তো ভালো ভালো এই ফোনটা থানায় এসে দিয়ে যান। তো এখন সে তো ভয়ে পড়ে দিয়ে গেল, সে তো ফোন কিনছিল 10,000 টাকা দিয়ে, পুলিশে তো ফোন দিয়ে আসছে, এখন তার ফোনও গেল, আবার কি টাকাও গেল, মাঝখান দিয়ে বেঁচে গেল যে পুলিশ তার চোর হিসেবে মামলায় ঢুকায়নি। এখন ধরেন ওই মামলায় চোর ধরা পড়ছে, চোর ধরা পড়ে চোরের বিচার হয়েছে, এখন যার মোবাইল সে তো পেয়ে গেল, চোরের তো সাজা হলো, কিন্তু নিরপরাধ ক্রেতার তো মোবাইলও গেল, টাকাও গেল। তো এখন আম, এই নিরপরাধ ক্রেতা আবেদন করতে পারে যে আদালতে, ইওর অনার, আমার যে 10,000 টাকায় যে আমি হারালাম, এই যে অপরাধী তাকে যদি অর্থদণ্ড দেওয়া হয়, ওই অর্থদণ্ডটা যেন আমাকে দেওয়া হয়, মানে অপরাধীরা জরিমানা করে না, যে আপনি এত টাকা জরিমানা দিবেন, তাহলে নর্মালি তো জরিমানার টাকা পায় কে? রাষ্ট্র পায়। তাহলে এই ক্ষেত্রে নিরপরাধ ক্রেতা আবেদন করতে পারে 519 ধারায়, যে তাকে এই টাকাটা, যেহেতু আমি নিরপরাধ ক্রেতা, সরল বিশ্বাসে আমি কিনছিলাম, আমার এত টাকা নষ্ট হয়েছে, সো এই টাকাটা আমাকে দেওয়া হোক। এই আবেদনটা করবে কত ধারায়? 519 ধারায়। তো এবার পড়লে ভালো বুঝবেন। দেখেন, ফৌজদারি কার্যবিধির 519 ধারা অনুসারে চুরি বা চোরাইমাল সংক্রান্ত অপরাধে দণ্ডিত ব্যক্তি হতে না জেনে ক্রয় করলে আদালত উক্ত সম্পত্তির মূল মালিককে ফেরত দিবে, এবং যে ব্যক্তি না জেনে ক্রয় করেছে সে আবেদন করলে আদালত দণ্ডিত ব্যক্তি থেকে সম্পত্তির মূল্য ক্রেতাকে প্রদান করার পর নির্দেশ দিবে। ঠিক আছে, এটা কত ধারা? 519 ধারা। তাহলে আমরা ওই জিম্মায় নেওয়ার আবেদন করলাম 516 ক, 516 ক অথবা কত 517। নিরপরাধ ক্রেতা ক্ষতিপূরণ হিসেবে পাইতেছে এটা কত? 519। ধন্যবাদ। এখন আমরা প্রশ্নের পরের অংশে চলে যাই। পরের অংশ বলতেছে, এই যে দেখেন, যে কখন একটি ফৌজদারি আদালত একজন অপরাধীর সাজা প্রদানের পর কোন স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের নির্দেশ দিতে পারে। কখন একটি ফৌজদারি আদালত অপরাধীর সাজা দেওয়ার পর কোনো কি সম্পত্তি, স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের নির্দেশ দিতে পারে। তো অনলাইনে যারা আছেন তারা একটু উত্তর করেন যে দেওয়ানি মামলা করলে কি প্রতিকার পাওয়া যায়, ফৌজদারি মামলা করলে কি পাওয়া যায়। হ্যাঁ, দেওয়ানি মামলা করলে কি পাওয়া যায়, ফৌজদারি মামলা কি পাওয়া যায়, বলেন তো একজন, যে কোনো একজন অনলাইনে। দেওয়ানি মামলায় স্যার ক্ষতিপূরণ পাওয়া যায়, আর ফৌজদারি মামলায় শাস্তি বা দণ্ড। দেওয়ানি মামলায় পাওয়া যায় এক্স্যাক্টলি ক্ষতিপূরণ, আর ফৌজদারি মামলায় পাওয়া যায় হচ্ছে শাস্তি। অর্থাৎ ফৌজদারি মামলায় কিন্তু দলিল জমির দখল টকল দেওয়ার কোনো বিধান টিধান নাই, বুঝছেন? কিন্তু বিশেষ পরিস্থিতিতে আদালত অপরাধীর সাজা প্রদানের পাশাপাশি অপরাধী যদি কোনো দলিল জমি দখল করে থাকে, অপরাধীর বলতে পারে তুমি তো সাজা খাটবাই, আর দখল বাদীরে ফেরত দিবা। যদিও দখল রিলেটেড ব্যাপার স্যাপার কার এখতিয়ার? দেওয়ানি আদালতের এখতিয়ার। কিন্তু ফৌজদারি আদালত বিশেষ পরিস্থিতিতে আসামিরে সাজা দেওয়ার পাশাপাশি বাদীকে দখল অর্পণেরও নির্দেশ দিতে পারে। এইগুলো পারে হলো কোন কোন অপরাধে, সেটা হলো 522 ধারায় বলা হয়েছে। কত ধারায়? 522 ধারায়। দেখেন, আমরা একটু পড়ি ফৌজদারি কার্যবিধির। এই যে দেখেন, ফৌজদারি কার্যবিধির 522 ধারা অনুযায়ী কোন ব্যক্তি অপরাধমূলক বল প্রয়োগ বা অপরাধমূলক বল প্রয়োগ না, তারপরে বা থেকে কেটে ফেলেন, বা থেকে কাটেন, বা থেকে কেটে ওই দাড়ি পর্যন্ত কাটেন, পাইছেন? বা ওই যে পরে অপরাধমূলক ভীতি প্রদর্শনের অপরাধে দণ্ডিত হলে এইটুকু হবে, কি হবে বলেন? তার মানে ভাষাটা হবে 522 ধারা অনুযায়ী কোন ব্যক্তি অপরাধমূলক বল প্রয়োগ বা অপরাধমূলক কি ভীতি প্রদর্শনের অপরাধে দণ্ডিত হলে এবং আদালত দণ্ড না দেওয়ার সময় যদি দেখে যে উক্ত ব্যক্তির এরূপ অপরাধের ফলে কোনো ব্যক্তি তার স্থাবর সম্পত্তি হতে বেদখল হয়েছে, তখন আদালত উপযুক্ত মনে করলে দণ্ডনের সময়
বা পরবর্তী 1 মাসের মধ্যে বেদখল হওয়া ব্যক্তিকে দখল ফেরত দেওয়ার আদেশ দিতে পারে। এই কথাটার মূল কথা কি আগে আমার বুঝতে হবে। দুইটা অপরাধের ক্ষেত্রে, একটা হলো অপরাধমূলক বল প্রয়োগ, আর একটা অপরাধমূলক কি ভীতি প্রদর্শন। এখন আমাদের বুঝতে হবে যে অপরাধমূলক বল প্রয়োগটা কি আর অপরাধমূলক ভীতি প্রদর্শন কি। আমরা যখন দণ্ডবিধি পড়ব, দণ্ডবিধির 350 ধারায় বলছে যে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে তার গতিশীল করে, গতি পরিবর্তন করে বা গতিরোধ করে নিজের দেহের মাধ্যমে, কোনো বস্তুর মাধ্যমে বা কোনো প্রাণীর মাধ্যমে, অর্থাৎ আমি যদি বিকাশ বিশ্বাসকে ধাক্কা দিই তাহলে এটা অপরাধমূলক বল প্রয়োগ। বিকাশ বিশ্বাস রে কুকুর দিয়ে ভয় দেখাইছি, অপরাধমূলক বল প্রয়োগ। সে দৌড়ায় আসতেছিল, তার থামাই দিছি, অপরাধমূলক বল প্রয়োগ। সে একদিক দিয়ে যাচ্ছিল, আর এক ধাক্কা ভয় দেখালাম, আর এক দিক দিয়ে দৌড় দিল, অপরাধমূলক বল প্রয়োগ। অপরাধমূলক বল প্রয়োগ করিয়া আমি বিকাশ বিশ্বাসে ওনার বাড়ি থেকে বের করে দিছি, বুঝছেন? অথবা অপরাধমূলক ভীতি প্রদর্শন 506, শাস্তি 506, সংজ্ঞা 503-এ। অপরাধমূলক ভীতি প্রদর্শন হলো কোনো ব্যক্তিকে কোনো কিছুর ভয় দেখানো, হত্যার ভয় দেখানো, জখমের ভয় দেখানো, তারপরে যে কোনো ভয় দেখানো, কুৎসা রটানোর ভয় দেখানো, যে কোনো ভয় দেখানো। বিকাশ বিশ্বাসে বলছে যে তোমার কিন্তু হত্যা করবো, তুমি এই বাসা থেকে দখল ছাড়ো। তাহলে অপরাধমূলক ভীতি প্রদর্শন বা অপরাধমূলক বল প্রয়োগ করে কাউরে কি করছি? বেদখল। অর্থাৎ বিকাশ বিশ্বাসের একটা জমি ছিল, ওই জমি থেকে আমি বিকাশ বিশ্বাসে অপরাধমূলক ভীতি প্রদর্শন করছি অথবা অপরাধমূলক বল প্রয়োগ করে তারে বেদখল করে ওই জমিতে আমি আছি। এখন বিকাশ বিশ্বাস গিয়ে আদালতে মামলা করে দিছে অপরাধমূলক বল প্রয়োগ অথবা কি ভীতি প্রদর্শন। এখন মামলায় প্রমাণিত হইছে যে আসলেই আমি ওনারে ভয় দেখাইছিলাম বা আসলেই আমি ওনারে বল প্রয়োগ করছিলাম, তাহলে আমার সাজা দিছে, আমার 2 বছরের সাজা দিছে। তাহলে 2 বছরের সাজা দিছে মানে কি? তাইলে এটা প্রমাণিত হইছে না যে আসলে আমি তারে বেদখল করছি? ওই অপরাধটা আমি যদি প্রমাণিত হয়, আমার সাজা দিছে মানে কি? আমি তো অপরাধটা করছি, আর করছি মানে কি? তাইলে আমিও তারে আসলে বেদখল করছি। তখন আদালত বলতে পারে যে যেহেতু তোমার সাজা দেওয়া হলো, তার মানে তুমি আসলে অপরাধটা করছো, তার মানে তুমি আসলেই তারে বেদখল করছো, ওই জমিতে তো তুমি এখনো দখলে আছো, তো ওই দখল তুমি বাদীরে ফেরত দিবা, বাদীরে ফেরত দেবা। দণ্ডদানের সাথে সাথে বলতে পারে, অথবা দণ্ড প্রদানের কত মাসের মধ্যে? 1 মাসের মধ্যে বলতে পারে যে তুমি দখল ফেরত। তো এই দখল ফেরতের যে বিষয়টা, এটা কিন্তু ভাই সকল অপরাধের ক্ষেত্রে না, মাত্র 2টা অপরাধ। সেই 2টা অপরাধী কি কি? বল প্রয়োগ অথবা কি ভীতি প্রদর্শন। যদি খুন করে কাউরে বেদখল করে, যদি দুশ্চরিতা করে কাউরে বেদখল করে, তাহলে কি 522 প্রযোজ্য? না। 522 কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? অপরাধমূলক বল প্রয়োগ আর একটা কি? অপরাধমূলক ভীতি প্রদর্শন। কত ধারায়? 522। এটা প্রিলির জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন ধরনের অপরাধের ক্ষেত্রে স্থাবর অপরাধমূলক বল প্রয়োগ বা অপরাধমূলক ভীতি প্রদর্শন। এবং এটা কখন ফিরাই দিবে? কতদিনের মধ্যে? 1 মাস। সাথে সাথে বা রায় প্রদানের 1 মাসের মধ্যে, পরবর্তী 1 মাসের মধ্যে। তো তারপরে দেখেন, ধারা 522-এর মূল কথা হলো অপরাধমূলক বল প্রয়োগ, শক্তি প্রদর্শন বা অপরাধমূলক ভীতি প্রদর্শনের মাধ্যমে কাউকে স্থাবর সম্পত্তি থেকে বেদখল করা হলে আদালত অভিযুক্তকে দণ্ডদানের পাশাপাশি, মানে তার দণ্ড তো দিছেই, পাশাপাশি বেদখল হওয়া ব্যক্তিকে তার স্থাবর সম্পত্তির দখল ফিরিয়ে দিতে পারে। দণ্ডদানের পাশাপাশি বলতে পারে যে তুমি অমুকের দখল ফিরাইয়া দিবা। এই কথাগুলো বলা আছে কত ধারায়? 522 ধারায়। তাহলে বিথিকা 519। কি বুঝলেন 522? বলেন। 522 হলো অপরাধমূলক বল প্রয়োগ আর অপরাধমূলক ভীতি প্রদর্শন, এই দুটো ছাড়া অন্য কোনো জায়গায় এই 522 ব্যবহৃত হবে না। একটা উদাহরণ দিয়ে বোঝান। এখনো মানে একটা বাড়িতে আছি, বিকাশ দা আমাকে জোরপূর্বক বা ভয় দেখাই যে তোমার মেরে ফেলবো বা যাও, মানে ভয় ভীতি দেখাই আমাকে ওই বেদখল করার চেষ্টা করছে হুম বা বেদখল করছে। হুম করার পর তারপরে আদালতে মামলা করলাম, মামলা করার পর তারপর 522 মামলা করতে হবে। হুম মামলা 522 না, হ্যাঁ? মামলা তো দণ্ডবিধির মামলা। ও মামলা তো 506 অথবা 352, ওই মামলা। ফৌজদারি ওই কেসে 522। ওই ধারায় তো মামলা তো ফৌজদারি কার্যবিধির ধারায় হয়। মামলা তো হয় কোথায়? দণ্ডবিধি। তো ফৌজদারি মামলা, দণ্ডবিধির মামলায় তারে সাজা দিয়ে দিছে। তখন আদালত বলতে পারে যে যেহেতু তুমি বল প্রয়োগ করছো আর যেহেতু তুমি
ভয় দেখাইছো, সাদা পাইছো, তার মানে তো প্রমাণিত হচ্ছে আসলেই তুমি বেদখল করছো। তো তুমি তুমি শুধু সাদা পেলেই হবে না, তুমি যে বেদখল করছিলা তারে দখলও ফিরাইয়া দিতে দিবা। হবে। এটা কত দাঁড়ায়? 522। নাই, আর আদালত ফিরাই না দিলেও আসামি পক্ষে বাদী পক্ষের আইনজীবী হিসেবে আপনার দরখাস্ত দিতে হবে। কত ধারায়? 522 ধারায় আদালতে মনে করাই দিতে হবে। এই তসলিম সাহেব। জি, আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? হুম। জি জি। হতো, আর আসবেন কি না? হ্যাঁ। তো তাহলে আপনারা দেখেন, আইন কিন্তু মুখস্থ করলে কঠিন, বুঝলে সহজ। সহজ, হ্যাঁ স্যার। আপনি যদি মনে করেন যে জিম্মাই নেওয়ার আবেদন করব, মামলা চলমান আছে 516 ক, হুম, রায় রায় দিয়ে দিছে, আবেদন করবো 517। হুম, নিরপরাধ ক্রেতা তার দাবি ফেরত পেতে পারে, টাকা পয়সা ফেরত পেতে পারে কততে? 519। 19-এ। আর কোন মামলায় দণ্ড প্রদানের সাথে সাথে, কোন অপরাধের ক্ষেত্রে দণ্ড প্রদানের সাথে সাথে স্থাবর সম্পত্তির দখলও ফিরাই দিতে পারে? 522। 22। তো জাস্ট এই জিনিসটা মনে রেখে এই সকল ধারায় কি আছে আপনি আপনার ভাষায় ব্যক্ত করে লিখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। দণ্ডবিধির ধারায় মামলা করার পরে তারপর হচ্ছে দখল রানের জন্য 522। জি, মামলা তো কখনো ফৌজদারি কার্যবিধির ধারায় হয় না, মামলা হয় সবসময় কি সাবস্ট্যান্টিভ ল আইনে। আর মামলাটা পরিচালিত হয় প্রসিডিউরাল লয়, বুঝছেন? আপনি মামলাটা হবে ওই যে 506 আছে অপরাধমূলক বল প্রয়োগ, বল প্রয়োগ। আর সরি অপরাধমূলক ভীতি প্রদর্শন, আর অপরাধমূলক বল প্রয়োগ আছে 352। এই মামলায় যদি আসামির শাস্তি হয় এবং এই মামলায় বাদী দেখাইছেন যে আমারে সে ভয় দেখে আমার বেদখল করছে, করছে, হ্যাঁ। তো নর্মালি ফৌজদারি তো মামলায় শুধু আসামির শাস্তি হওয়ার কথা, দখল তো ফেরত পাওয়ার কথা না। কিন্তু এই দুইটা অপরাধের ক্ষেত্রে আদালত বলতে পারে তুই শাস্তি তো পাবি, তুই হ্যাঁ। দখলে ফেরত দিবি। তখন এই বিধানটা আছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 522 ধারায়। এ হলো কথা। কিন্তু মামলা করতে কিন্তু মামলা তো হবে দণ্ডবিধিতে। দণ্ডবিধিতে, এবং শুধু এই দুটোই, অন্য এখন আমরা একটা দরখাস্ত দেখবো, মুসাবিদা। মুসাবিদা নিয়ে যে আপনাদের কত ভীতি, বাট মুসাবিদা অ্যাকচুয়ালি খুব সহজ। আসতে পারে দেখেন, চুরির মামলায় উদ্ধারকৃত মালামাল জিম্মায় নেওয়ার দরখাস্ত। মানে চুরি, আপনার চোর এসে আপনার বাড়ি থেকে মালামাল জিনিসপত্র নিয়ে গেছে, এখন চোররে ধরছে, চোরের কাছে সোনার গহনা, টিভি, মোবাইল সবকিছু উদ্ধার করছে, উদ্ধার করে এগুলো আছে তো থানায়। কোথায়? থানায় বা আদালতের হেফাজতে আছে, কিন্তু ওই জিনিসগুলোর মালিক তো আপনি, কিন্তু আছে কোথায়? থানায়। থানায় বা আদালতের কাছে। তাহলে এই জিনিসগুলো যদি মামলা চলমান থাকে তাহলে আমি দরখাস্ত করব কত ধারায়? 516 ক। আর যদি মামলা শেষ হয়ে যায় তাহলে কত? 517। তাহলে কিভাবে জিম্মায় নেওয়ার দরখাস্ত করে দেখেন। বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা। সূত্র দেওয়ানি থানার মামলা, ধানমন্ডি থানার মামলা নং এত। আপনি যে যে জায়গার সেটা দিয়ে দিবেন, যে গোপালগঞ্জ থানার মামলা নং এত। রাষ্ট্র, রাষ্ট্র কেন? এটা তো আমরা ধরে নিচ্ছি যে থানার মামলা, থানার মামলা মানে কি মামলা? যে মামলা, জের মামলা রাষ্ট্র হবে। রাষ্ট্র ডট ডট হবে কি এজাহারকারী বা রাষ্ট্রপক্ষ। এই এজাহারকারী বা রাষ্ট্রপক্ষ ডাইনে হবে, এই জায়গায় নিচে চলে আসে বনাম করিম হোসেন, ইনিকে আসামি পক্ষ। ধারা কত বলছে বলেন? 379, 380 এর কত? 109। দবি মানে কি? দণ্ডবিধি। বিষয় চুরির মালামাল, চুরি মামলার উদ্ধারকৃত মালামাল জিম্মায় প্রদান প্রসঙ্গে। এই জায়গায় আমরা কোনো ধারা লিখছি, বাট ইচ্ছা করলে আপনি ধারা লিখতে পারেন। তাহলে এখন আমরা দেখি যে অত্র মামলায়, আচ্ছা ওই জায়গায় করিম হোসেন এবং অন্যান্য লেখেন। এ জায়গা যেহেতু যে 109 আছে, এই জায়গায় আসামি একজন না, কি হবে? করিম হোসেন এবং অন্যান্য। কি দিবেন? করিম হোসেন এবং কি অন্যান্য।
হ্যাঁ আচ্ছা, অনলাইনে যারা আছেন শুনতে চাইেন কিনা একটু রেসপন্স করেন। একটা টেক্সট দেন অনলাইনে যারা আছেন কাইন্ডলি। আমাদের এখানে ইলেকট্রিসিটি নাই, আপনারা শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি জানান। দেখেন আপনি। হুম হুম আচ্ছা, আমরা শুনতেছে। সো অত্র মামলায় এজাহারকারী পক্ষে বিনীত নিবেদন এই যে অত্র মামলার 1 নম্বর পয়েন্টটা দেখেন, যেহেতু মামলার এই জায়গা কিন্তু একটা জিনিস দেখেন, মূল মামলা না এটা কিন্তু। গতদিন আমরা যে 96, 98 এইগুলার যে মানে মুসাবিদাগুলো পড়ছিলাম, ওইগুলা কিন্তু যদি মূল মামলা আকারে দায়ের করে তাহলে কিন্তু সাক্ষীর নাম ঠিকানা লেখা লাগে, হ্যাঁ বাদীর নাম, আসামির নাম, সাক্ষীর নাম ঠিকানা, ঘটনার তারিখ, ঘটনার সময়, ঘটনার স্থান, এগুলো লেখা লাগে। কিন্তু যখন আমি কোনো দরখাস্ত মামলার মধ্যে দিব, মামলার মধ্যে মানে হলো অলরেডি একটা মামলা চলমান আছে, এর মধ্যে যখন আমি কোনো মামলার মানে দরখাস্ত দেব সেই ক্ষেত্রে কিন্তু ওই সাক্ষীটা কি এগুলো লেখা লাগে না। বাট মূল প্যাটার্ন একই। এই যে দেখেন, অত্র মামলায় এজাহারকারী পক্ষে বিনীত নিবেদন এই যে, যেহেতু অত্র মামলায় এজাহারকারী চুরির ঘটনার প্রেক্ষিতে উপরোক্ত মামলা দায়ের করে, চুরির মামলা, যেহেতু অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা 2জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং আসামিদের দোষ স্বীকার জবানবন্দির প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা এজাহারকারীর ব্যবহৃত ওয়ালটন ব্র্যান্ডের টেলিভিশন সেট উদ্ধার করতে কি হয়, সক্ষম হয়। চোরের কাছ থেকে কি উদ্ধার করছে? ওয়ালটন ব্র্যান্ডের টিভি। যেহেতু বর্তমানে উক্ত টেলিভিশন সেটটি থানা মালখানার অযত্নে অবহেলায় পড়ে আছে এবং উক্ত টেলিভিশনটি এরূপ মালখানায় পড়ে থাকলে অচিরেই কি হবে, নষ্ট হয়ে যাবে। যেহেতু উপরোক্ত মামলায় তদন্ত কাজ সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে, যেহেতু অত্র মামলার এজাহারকারী আবেদনের প্রেক্ষিতে জব্দকৃত টেলিভিশনটি এজাহারকারীর নিকট জিম্মায় প্রদান করা কি আবশ্যক। বলতেছে যে এজাহারকারী, এখানে আপনি আরো কিছু কথা লিখতে পারেন যে টেলিভিশন যে আমি মালিক, এজাহারকারী যে মালিক, তার সংক্রান্ত কাগজপত্র এই জায়গায় দাখিল করা হলো, ফিরিস্তি আকারে দাখিল করা হলো। ওই যে কবে কিনছিলাম, মানি রিসিট, কোন মডেলের, এই প্রমাণ তো অবশ্যই আপনার দিতে হবে, নাহলে বুঝবে কিভাবে যে এটা আপনি মালিক। যেহেতু সাক্ষ্য প্রদানকালে এজাহারকারী উক্ত টেলিভিশনটি প্রয়োজনে আদালতে উপস্থাপন করতে কি থাকবে, বাধ্য থাকবে। বলতেছে যে ওনার ভবিষ্যতে যদি দরকার হয় অবশ্যই আমি হাজির করতে বাধ্য থাকবো। শেষ। তারপরে দেখেন, অতএব এই যে মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, ন্যায় বিচার স্বার্থে উপরোক্ত এজাহারকারী টেলিভিশন জিম্মায় নেওয়ার আবেদন মঞ্জুর করতে মহোদয়ের কি হয়, মর্জি হয় ইতি তাং এত। তাহলে আপনারা জিম্মায় নেওয়ার দরখাস্ত লিখতে পারবেন না? যদি একটা ফ্যাক্ট দিয়ে দিল যে অপরাধ সংগঠনের সময় একটা মাইক্রোবাসের মধ্যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, পরবর্তীতে মাইক্রোবাসটা জিম্মাই আদালত জব্দ করে নিয়ে গেছে, তো এখন মাইক্রোবাসের যিনি মালিক তিনি প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনার কাছে এসেছে, এখন আপনি ওই গাড়িটি মাইক্রোবাসটি উদ্ধারের জন্য কি করবেন, কি পরামর্শ দেবেন? ওই মামলায় ওই জিম্মায় নেওয়ার আবেদন করবো বা উদ্ধারের আমার হেফাজতে নেওয়ার জন্য কি আবেদন করবো? মামলা যদি চলমান থাকে তাহলে 516 ক, আর মামলায় রায় দিয়ে দিচ্ছি তাহলে কত, 517। বুঝছেন? এই জায়গা বলেন। বিচারিকার নির্বাহী, হ্যাঁ, মানে এই দুটো আমার কি লাগে, মানে এই জায়গা নির্বাহী কি অধিকার তো? কোন জায়গায়? এই যে ঢাকা চিফ মেট্রোরের এটা ওনার প্রশ্নটা বুঝতে দেন, বলেন বিকাশ বলেন। বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই জায়গা নির্বাহী হতে পারতো কিনা তাই? জি স্যার। না, এই জায়গা তো অলরেডি একটা ধানমন্ডি থানার মামলা নাম্বার দেখেন, সূত্র মামলা নাম্বার, থানার মামলা কি নির্বাহী ম্যাজিস্ট্রেট বিচার করতে পারে? না এই মামলা তো অলরেডি হইছে, জিয়ার মামলা। এই যে এটাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে কেমনে করবেন? নির্বাহী ম্যাজিস্ট্রেটের এখতিয়ার শুধু 107 থেকে 110 আর 144 145, এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের আর কোনো এখতিয়ার নাই। বুঝছেন? সো এই দরখাস্ত আমি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটেই দিতে হবে, বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে দিতে হবে। মামলা চলমান মানে হলো হারাই গেছিল সেই মর্মে মামলা করা আছে এরকম?
হারায় গেছিল সেটা বিষয় না, চুরির মামলা অলরেডি থানায় আছে। ওই যে ধারা দেখেন না 379 380, যে আমার ঘর থেকে মালামাল চুরি হয়েছে, তো যখন পাওয়া গেছে তখন কত পরে হলো চোরে ধরার পর ওই মালামাল উদ্ধার হয়েছে। উদ্ধারের এখন জন্য হচ্ছিল এই যে উদ্ধার হওয়ার সাথে সাথে তো আপনারা মালামাল দিয়ে দিবে না, না না ওই মালামালের প্রমাণ তো আদালতে আপনার দিতে হবে। দেখাইতে পার, থানায় গিয়ে দেখাইলে হবে না। মানে এই অর্ডার দিবে কে? আদালত। আদালত। মানে এখানে ধারা কিভাবে দিতাম, চুরির মামলা উদ্ধারকৃত মালামাল জিম্মায় প্রদান প্রসঙ্গ। হ্যাঁ, জিম্মায় প্রদান প্রসঙ্গে। আর যদি আপনি এই যে এই মুহূর্তে যদি ধারা উল্লেখ করতে চান, তাহলে ফৌজদারি কার্যবিধির 516 ক ধারার বিধান মতে চুরির মামলায় উদ্ধারকৃত মালামাল জিম্মায় প্রদান প্রসঙ্গে। বুঝছেন? আমরা কোর্টে যে আসলে প্রকৃত মালিকের জিম্মায় না সঙ্গে দিলে তো সমস্যা হবে না। কোনো প্রশ্ন আছে অনলাইনে যারা আছেন ভাই? এই আমরা এই যে যে মাত্র যে প্রশ্নটা পড়লাম, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, আনমিউট করে দিছি, কোনো প্রশ্ন থাকলে প্লিজ জিজ্ঞাসা করতে পারেন। এত যেহেতু আমার কাছে থেকে একটু বেমানান না, বেমানান না, আইনের ভাষাই এরকম। যেহেতু আমি তা দেই বা কম দেই, না দিলে হবে না, এটা ভাষাটাই এরকম। যেহেতু আপনি আহ, যখন কোনো মুস্তাফিদা আসবে এইভাবেই লিখতে হবে যেভাবে আসছে, নাহলে তো আপনার মানে এই ঠিক থাকলো না, আপনার বেমানান লাগলেও মানায় নেবেন আস্তে আস্তে। এই সাজু আমি কথা বলে এইভাবে লিখতে এইভাবে লিখলেই হবে। জি হ্যাঁ, বলেন, প্রশ্ন করেন। স্যার আমি রফিকুল্লাহ নোয়াখালী থেকে স্যার। হ্যাঁ বলেন। স্যার পিডিএফটা যদি একটু দিতেন আমারে মেইলে। ওটা পিডিএফটা পিডিএফ গ্রুপে দিয়ে দিছি। না এইভাবে ইয়ে দিলে তো আমি এলোমেলো করে ফেলো। আমি তো চাইছিলাম সবগুলো একসাথে বাইর করার জন্য, সংশোধন হয়েছে কিনা। আচ্ছা, সবগুলো একসাথে তো দিলে পাইতেনি, আর একটু ধৈর্য ধারণ করেন, অবশ্যই দিয়ে দিব, আপনারা না দিয়ে কোথাও যাব না, ধন্যবাদ। একটু ধৈর্য ধারণ করেন। স্যার আমি মাহবুব স্যার। হ্যাঁ মাহবুব সাহেব বলেন। স্যার শিট দিলে ভালো হয় স্যার, আমি একটু বুঝতে সমস্যা হয়েছে স্যার। শীট ওই যে পিডিএফ দিছি ওইটা দেখেন আর দেবানি দেখেন। স্যার পিডিএফটা কোথায় দিচ্ছেন স্যার? মেসেঞ্জার গ্রুপে দিছি, দেখেন। ও আমাদের গ্রুপে স্যার। জি। জি, আচ্ছা। আর আর এই যে যে পড়াইলাম, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বলেন, বুঝছেন, বা কোনো প্রশ্ন থাকলে এখান থেকে প্রশ্ন করেন। স্যার এখানে যে নিচে লেখা আছে ইতি তাং, হুম। এখানে কি শুধু এইটুকুই থাকবে না নিচে এই কোনো সিগনেচার? ইতিতাঙের জায়গায় শুধু তারিখ দিবেন, শেষ। স্যার এখানে কে সিগনেচার, কে কোন ব্যক্তির সিগনেচার কোনো লাগবে না? সিগনেচার দেওয়া লাগবে না, তারিখ তাহলে দিবেন। সেটা কে লিখলো? কে লিখছে? ওই যে আমি এজাহারকারী, এই জায়গায় লেখা আছে না, এজাহারকারী রাষ্ট্রপক্ষ। স্যার এইটুকুই, হ্যাঁ। হুম। জি, স্যার। বাস্তবে অনেক কিছু দেওয়া লাগে, পরীক্ষার খাতা এইটুক দিলেই হবে। বাস্তবে কি কি কাগজপত্র জমা দিচ্ছেন ফিরিস্তি আকারে দেওয়া লাগবে, তাহলে তো আপনার ওই পরীক্ষার খাতায় ফিরিস্তি ফর্মও আঁকতে হবে, যে টেনার ওয়ালটেন ব্র্যান্ডের একটা টিভি কেনার মানি রিসিট এত ফর্দ, তারপরে টিভির লাইসেন্স এত ফর্দ আমি ব্যবহার করছি, যদিও টিভির লাইসেন্স এখন লাগে না, বাট একটা পর্যায়ে টিভিরও লাইসেন্স লাগতো, এবং টিভির লাইসেন্স আছে কিনা চেক করতে বাসায় বাসায় আসতো। পরীক্ষার হলে মুসাবেদা ইতিতাং এই পর্যন্ত লিখলেই মোর দেন এনাফ। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। মামলা যে সালে দায়ের হোক, আমি দরখাস্ত যদি রানিং দিতে একটু সমস্যা নেই। মামলা যে সালে দায়ের হোক বলতে আপনি মামলাটা তো 14 সালের, এখন আপনাদের তো ওই জায়গায় একটা ফ্যাক্ট দিয়ে দিবে যে এত সালের মামলা। এখন এত সালের মামলা হইলে তাহলে আপনি যত সাল দিবেন ওই দরখাস্ত ওই ওই সাল বা তার আশেপাশে দেওয়ার চেষ্টা করবেন। স্যার, হ্যাঁ আমরা যেমন এই যে 100 ধারায় যেমন দণ্ডবিধির ধারা দিলেন, 516 ক ধারায় ধন্যবাদ। ধারা দিলাম। জিজ্ঞেস করছেন যে 100 ধারায় দণ্ডবিধির ধারা দেয় নাই, 100 বিধির তো দণ্ডবিধির ধারা নাই। 100 ধারার দরখাস্তটা তো আমি ফৌজদারি কার্যবিধি অনুসারেই করতেছি। 100 ধারাতে জিম্মায় নেওয়ার, 100 ধারা হলো যে বেআইনি ভাবে যারা আটক করছে তারা উদ্ধার করতে চাইতেছি, ওই মামলায় তো কোনো সাজা নাই। আপনি এই যে সার্চ ওয়ারেন্টের মামলায় তো ওই জায়গা খালি একজনকে বেআইনি ভাবে আটক করছে তারে উদ্ধার করার আবেদন, তো ওই জায়গায় দণ্ডবিধির তো ধারা নাই। আপনি তো ওই জায়গায় দেওয়ান ফৌজদারি কার্যবিধির জাস্ট 100 ধারা।
বুঝছেন? আপনার মাথায় মানে কি খেলতেছে আমি বুঝতেছি। আপনি ভাবতেছেন যে কখন আমি ফৌজদারির ধারা দেব আর কখন দণ্ডবিধির ধারা দেবো, আর কখন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে, কখন বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে। তো বিষয়টা খুব সহজ। নির্বাহী ম্যাজিস্ট্রেট কিছু সুনির্দিষ্ট দরখাস্ত ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আর হয় না। ওই যে সার্চ ওয়ারেন্টের গুলো সব নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে করা যায় 107 থেকে 110, আর হলো 144 145, এইগুলো ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আর কিছু হবে না। হ্যাঁ, ওই যে বললাম সার্চ ওয়ারেন্টের সবকিছু মানেই তো 100 থেকে 93 থেকে 100 সবই ওইটার ভিতরেই পড়ে। আর অন্যান্য সকল ক্ষেত্রেই বিচারিক ম্যাজিস্ট্রেট। বুঝতে পারছেন? এখন আপনার প্রশ্ন হলো যে আমি 100 ধারার দরখাস্তের ক্ষেত্রে দণ্ডবিধির কোনো ধারা কেন দিলাম না? 100 ধারার দরখাস্তটা কি এটা আমার বুঝতে হবে। 100 ধারার দণ্ডবিধির ধারা দিলে তো ওই মামলায় সাজা হতো। আর দণ্ডবিধির মামলা তো নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে করার সুযোগ নাই। 100 ধারায় জাস্ট আমি একজনকে উদ্ধার করতে চাইতেছি, ওইটুকুই। ওই জায়গায় সাজা টাজার কোনো বিধান নাই। এই জন্য আমি দরখাস্তটা করছি ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 100 ধারায়। দণ্ডবিধি করে দেয়। একশো আছে। হ্যাঁ, ফৌজদারি কার্যবিধি 100 ধারায়, জি। তো আসেন আমরা 4 নাম্বার প্রশ্নে আসি, যে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী শান্তি রক্ষা এবং সদাচরণের মুচলেকা সংক্রান্ত বিধানাবলী আলোচনা করুন। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কি কি বলছেন? শান্তি রক্ষা আর সদাচরণের মুচলেকা। ক নাম্বার যদি প্রশ্ন আপনি পড়েন তাহলে খ গ হয়ে যাবে। ক পড়লে ক এর উত্তরের মধ্যে খ আর গ এর উত্তর আছে। তো তার আগে আমার জানা দরকার শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকা কি। অনেকে মুচলেকাই বুঝেন না যে মুচলেকা কি। মুচলেকা হলো অঙ্গীকারনামা, যেখানে আপনি কতগুলো কথা বলছেন যে এই কথাগুলো যদি আপনি পালন না করেন তাহলে আপনার এই জরিমানা বা এই শাস্তি হতে পারে। এটারে বলে কি? মুচলেকা। তো যদি কেউ শান্তি ভঙ্গের আশঙ্কা থাকে বা কোনো আচরণ অসদাচরণের আশঙ্কা থাকে, তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যে পিটিশন মামলা করে সেটাই বলে শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকার মামলা। বুঝছেন? এই মামলাগুলো করে ফৌজদারি কার্যবিধির 107 থেকে 110, 107 থেকে 110। তো একটু যদি পড়ি দেখেন ভূমিকা। ফৌজদারি কার্যবিধির অধীন মুচলেকার আদেশের উদ্দেশ্য হলো অপরাধপ্রবণ ব্যক্তি যাতে ভবিষ্যতে কোনো অপরাধ না করে। ফৌজদারি কার্যবিধির 106 থেকে 126 ক পর্যন্ত নিম্নলিখিত দুইটি উদ্দেশ্যে মুচলেকার আদেশ দেওয়া হয়। কত ধারা থেকে কত ধারা? 106 থেকে 126 ক। তো প্রথমে আমরা চলে আসি, দেখেন শান্তি রক্ষার জন্য মুচলেকা ধারা 106 ও 107। সদাচরণের মুচলেকা 108 থেকে 110। তো যদি বলে যে শান্তি রক্ষার জন্য মুচলেকা, এটা 106 থেকে 107, আর সদাচরণের মুচলেকা বলে 108 থেকে 110। শান্তি রক্ষার মুচলেকারে বলে সিকিউরিটি ফর কিপিং পিস, আর সদাচরণের মুচলেকা বলে সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার। তো প্রথমে আমরা চলে আসি শান্তি রক্ষার মুচলেকা, সিকিউরিটি ফর কিপিং দা পিস। ফৌজদারি কার্যবিধি অনুসারে নিম্নলিখিত দুটি ধারায় শান্তি রক্ষার মুচলেকার আদেশ দিতে পারে। কয়টা ধারায়? দুইটা ধারায়। প্রথমটা দেখেন 106 ধারা অনুসারে। 106 ধারা অনুসারে দণ্ডিত হওয়ার পর, এটা একটু গোল দিবেন, দণ্ডিত হওয়ার পর আন্ডারলাইন করবেন, বিচারিক আদালত বা আপিল আদালত বা হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগকালে শান্তি রক্ষার মুচলেকার আদেশ দিতে পারে। দেখছেন? বিচারিক আদালত বা আপিল বিভাগ বা আপিল আদালত বা হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগকালের পরে একটা শব্দ লেখেন অনধিক 3 বছরের জন্য। অনধিক 3 বছরের জন্য, প্রয়োগকালের পরে লিখবেন অনধিক 3 বছরের জন্য। কত বছরের জন্য? অনলি 3 বছর। অনধিক 3 বছরের জন্য শান্তি রক্ষার মুচলেকার আদেশ দিতে পারে। এখন শান্তি রক্ষার মুচলেকার আদেশ কেন দেয় আমার একটু বোঝানো দরকার। সে এখনো শান্তি ভঙ্গ করে নাই, শান্তি ভঙ্গের আশঙ্কা আছে,
সে এখনো কোনো দণ্ড পায় নাই, দণ্ড মানে শান্তি ভঙ্গর কোনো কাজ এখনো করে নাই, যাতে ভবিষ্যতে না করে এই জন্য দেয়া হয় শান্তি রক্ষার মুচলেকা। এখন যদি বলেন স্যার 106 ধারায় তো লিখছে দণ্ডিত হওয়ার পর, দণ্ডিত হওয়ার পরে মানে হলো সে অন্য যে কোনো একটা মামলার আসামি, ধরেন একটা চুরির মামলার আসামি, চুরির মামলায় তারে 2 বছরের দণ্ড দিছে, দেওয়ার পরে রায় বলে দিছে যে তুমি 2 বছরের দণ্ডতে দিবা এবং 3 বছরের শান্তি রক্ষার মুচলেকা সম্পাদন করবা, যাতে তুমি যখন 2 বছর সাজা খেটে মুক্ত হয়ে যাবা তখন মুক্ত হওয়ার পর থেকে আগামী 3 বছর তুমি কোনো প্রকার শান্তি ভঙ্গের কাজ করবা না। যদি শান্তি ভঙ্গের কাজ করো তাহলে এই মুচলেকায় যে টাকার কথা বলা আছে এত এত টাকা তুমি দিতে বাধ্য থাকবা, বা তোমার জামিনদার এত টাকা দিতে বাধ্য থাকবে। বুঝতে পারছেন? তাহলে 106 যে শান্তি রক্ষার মুচলেকার আদেশটা দেয় এটা কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট না, এটা দেয় কে? বিচারিক আদালত বা আপিল আদালত বা হাইকোর্ট বিভাগ। 107-এ চলে আসি, দেখেন 107 ধারা অনুসারে গোল দিবেন দণ্ডিত হওয়ার পূর্বে, দণ্ডিত হওয়ার পূর্বে বা অন্যান্য ক্ষেত্রে আন্ডারলাইন করবেন জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তি রক্ষার নির্বাহী ম্যাজিস্ট্রেট অনধিক 1 বছরের জন্য, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপরে লিখবেন অনধিক 1 বছরের জন্য শান্তি রক্ষার মুচলেকার আদেশ দিতে পারে। কত বছরের জন্য? অনধিক 1 বছর। তাহলে বিচারিক আদালত দিলে 106 ধারায় কত বছর? 3 বছর দণ্ডিত হওয়ার পরে। আর যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট দেয় 1 বছর। তাহলে 1 বছর 107 ধারায় দণ্ডিত হওয়ার। এটা হলো শান্তি রক্ষার মুচলেকা। এবার আমরা দেখব, আচ্ছা আমি একটু এটা পড়ার আগে আমি একটু আপনাদের সাথে একটু পরিচিত হই, কে কোথা থেকে আছেন একটু এই জায়গা যারা আছেন অনলাইনে। মাহমুদ তো নীলফামারী, এটা আমি জানি। তপন সাহেব, তপন আপনি কোথা থেকে বলেন তো? এই আপনারা এখানে তপন সাহেবকে দেখা যাচ্ছে। তপন সাহেব আপনি কোন বার থেকে একটু জানাবেন। শফিক সাহেব কোন বার থেকে? আনমিউট করে দিছি, একটু রেসপন্স করেন। যদি কথা না বলতে চান তাহলে কে কোন বারের একটু লিখে দেন। হ্যাঁ, মাদারীপুর বার থেকে স্যার। তপন মাদারীপুর বার। আচ্ছা, আহ শফিক কোন বার? শফিক শফিক সাহেব শফিক আপনি শুনতেছেন? আচ্ছা, কথা বলতে না চাইলে টেক্সট দেন। কোনবার থেকে জানান, কোন জেলা থেকে জানান। তো এখন আমরা দেখব সদাচরণের জন্য মুচলেকা, সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার। ফৌজদারি কার্যবিধি 1898 ধারা 108 থেকে 110 পর্যন্ত সদাচরণের মুচলেকা সম্পর্কে আলোচনা করা হয়েছে। কত থেকে কত? 108 থেকে 110। 108 ধারায় রাষ্ট্রদ্রোহিতা প্রচারকারী ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ 1 বছরের জন্য, যদি কেউ রাষ্ট্রদ্রোহিতামূলক বিষয় প্রচার করে তার জন্য কোথায় সর্বোচ্চ 1 বছরের জন্য। হ্যাঁ মাহমুদ বলেন। স্যার ওই যে 3 বছরের জন্য যে স্যার মুচলেকাটা দেওয়া হয় স্যার, হুম ওইটা কি স্যার 3 বছর পর যদি শান্তি ভঙ্গ করে স্যার তাহলে আবার শাস্তি হবে? 3 বছর পর করলে শাস্তি হবে বলতে কি বোঝাচ্ছেন? সে 3 না, বছরের মধ্যে যদি করে, মুচলেকার মেয়াদটা 3 বছর, 3 বছরের মধ্যে সে করবে না সেই মর্মে অঙ্গীকার করছে। আর 3 বছরের পরে করলে তো এই মুচলেকার বিষয়বস্তু না। 3 বছর পরে করলে তার বিরুদ্ধে আবার মামলা হবে বা আবার ইয়া করবে, বাট এই মুচলেকার মেয়াদ হচ্ছে 3 বছর। ওকে স্যার, বুঝতে পারছি স্যার। জি। তো আমরা
সদাচরণের জন্য মুচলেকা যদি দেখি, 108 ধারায় রাষ্ট্রদ্রোহিতার প্রচারকারী ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ কত বছরের জন্য? 1 বছরের জন্য। 109 ধারায় সন্দেহভাজন ভবঘুরে ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ কত বছরের জন্য। 110 ধারায় দেখেন অভ্যাসগত অপরাধীদের জন্য সর্বোচ্চ 1 বছরের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সদাচরণের মুচলেকার আদেশ দিতে পারে। তাহলে আমার একটু মনে রাখতে হবে যে রাষ্ট্রদ্রোহিতা হইলে 1 বছর, সন্দেহভাজন ভবঘুরে হইলে 1 বছর, আর অভ্যাসগত অপরাধীর জন্য 3 বছরের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সদাচরণ মুচলেকার আদেশ দিতে পারে। এখন মুচলেকা তো আমরা জানলাম 2 প্রকার, একটা হলো শান্তি রক্ষার আর একটা হচ্ছে সদাচরণের। এখন ভাই, মুচলেকার মামলা আমি করলে তো নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে করলাম, এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন কোন পদ্ধতি অনুসরণ করবে, কোন ধারায় সমন দিবে, কোন ধারায় সকল নোটিশ দিবে বা কোন ধারায় জবানবন্দি নিবে, এটা আমাদের জানতে হবে। দেখেন, মুচলেকা সম্পাদনের আদেশ প্রদানের পন্থা, মুচলেকা সম্পাদনের পন্থা সম্পর্কে 112 থেকে 119 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। কত হয়ে কত? 112 থেকে 119। প্রথমেই আসেন কারণ দর্শানো নোটিশ। ফৌজদারি কার্যবিধি 1898 107 থেকে 110 ধারায় উল্লেখিত কোনো ব্যক্তিকে মুচলেকা সম্পাদনের আদেশ প্রদানের পূর্বে তাকে আন্ডারলাইন করবেন 112 ধারায় কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। মানে আপনি যখন মামলা করবেন তখন যার বিরুদ্ধে মামলা করেন তার কারণ দর্শানোর নোটিশ দিবে যে কেন তুমি এতদিনে মুচলেকা সম্পাদন করবে না, কারণ দর্শাও। কারণ দর্শানোর নোটিশের ইংরেজি কি বলেন তো? শো কজ নোটিশ। কারণ দর্শানো নোটিশে অভিযোগের সারমর্ম, মানে কি মামলা করছে, মুচলেকার কার্যকাল, কতদিনের মুচলেকা দেওয়ার কথা থাকবে, জামিনদারের সংখ্যা ইত্যাদি উল্লেখ থাকবে। তাহলে মামলা করার সাথে সাথে যার বিরুদ্ধে মামলা করা হলো তার বরাবর শোকজ নোটিশ যাচ্ছে কত ধারায়? 112 ধারায়। তারপরে দেখেন 113 ধারা অনুসারে যে ব্যক্তির বিরুদ্ধে উক্তরূপ আদেশ দেওয়া হয় ওই ব্যক্তি আদালতে উপস্থিত থাকলে আদেশটি তাকে পড়ে শোনাতে হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আদালতে ওই মুহূর্তে যার বিরুদ্ধে মামলা করা হলো সে আদালতে ওই মুহূর্তে স্বয়ং উপস্থিত আছে, তাহলে তাকে ওইটার সাথে সাথে পড়ে শোনাবে। কারণ দর্শনের নোটিশটা কি পড়ে শোনাবে, এটা বলছে কত? 113। তাহলে আপনি মামলা করার সাথে সাথে যার বিরুদ্ধে মামলা করেন তার শোকজ নোটিশ দিবে 112-তে। শোকজ নোটিশ উল্লেখ থাকবে যে অভিযোগের সারমর্ম থাকবে, তারপরে কি মানে জামিনদারের সংখ্যা, তারপরে মুচলেকার মেয়াদকাল কত, এই সবগুলো ওখানে উল্লেখ থাকবে। আর ওই ব্যক্তি যদি ওই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত থাকে তাহলে তাকে সেটা পড়ে শোনাবে। এটা কত? 113। বুঝছেন না? হ্যাঁ। তারপরে দেখেন সমন বা ওয়ারেন্ট জারি, সমন অথবা ওয়ারেন্ট জারি। ফৌজদারি কার্যবিধি 1898 আন্ডারলাইন করবেন 114 ধারা অনুসারে যদি উক্ত ব্যক্তি আদালতে উপস্থিত না থাকে তবে উক্ত ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করবে। ধরেন ওই মুহূর্তে ওই ব্যক্তি আদালতে উপস্থিত নাই, তাহলে তারে হাজির হওয়ার নির্দেশ দিয়ে কি দিবে? সমন পাঠাবে। কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে যে কেন আপনি কারণ দর্শাবেন না, কারণ দর্শানোর নোটিশে কিন্তু হাজির হওয়ার রিলেটেড কথা বলা নাই, কিন্তু তারে হাজির হওয়ার কথা বলবে কিসের মাধ্যমে? সমনের মাধ্যমে, যে এত তারিখে আপনার হাজির হতে হবে। এটা বলতে কত? 114। অথবা উক্ত ব্যক্তি যদি আইনগত হেফাজত বা জিম্মায় থাকে তাহলে যে অফিসারের হেফাজতে বা জিম্মায় ওই ব্যক্তি আছে ওই অফিসারকে উক্ত ব্যক্তিকে আদালতে উপস্থিত করানোর নির্দেশ দিয়ে একটি ওয়ারেন্ট জারি করতে পারবে। এখন যার বিরুদ্ধে মামলা করলো সে দেখা গেল অলরেডি আর একটা মামলায় কারাগারে আছে, তাহলে আর তারা সমন দিবে না, তাহলে দিবে ওয়ারেন্ট। ওয়ারেন্ট অনুসারে ওই ব্যক্তিরে ওই অফিসার আদালতে উপস্থিত করবে। এটাও বলছে কততে? 114। এখানে আপনার মনে রাখা খুব সহজ, যার বিরুদ্ধে মামলা করলো তারা শোকজ নোটিশ দিবে 112, সে যদি আদালতে উপস্থিত থাকে তাহলে পড়ে শোনাবে 113, আর যদি সে আদালতে উপস্থিত না থাকে তাহলে হাজির হওয়ার জন্য সমন দিবে 114। সে যদি অন্য কোনো ব্যক্তির হেফাজতে থাকে, অন্য কোনো ব্যক্তির হেফাজতে থাকে তাহলে তারে দিবে ওয়ারেন্ট যাতে ওই ব্যক্তিকে আদালতে উপস্থিত করা হয়। এখন প্রশ্ন এসে যায় যে কারণ দর্শানোর নোটিশও দিল আবার সমনও দিল, দুটিয়ে দিল কিসের জন্য? এটা সমাধান দিছে পরের ধারায়। দেখেন, সমন বা পরোয়ানার সাথে 112 ধারায় প্রদত্ত কারণ দর্শানোর নোটিশ সংযুক্ত। ফৌজদারি কার্যবিধির 115 ধারা অনুসারে 114 ধারায় প্রদত্ত সমন বা ওয়ারেন্টের সাথে 112 ধারায় প্রদত্ত কারণ দর্শানোর নোটিশ
একত্রে সংযুক্ত করে অভিযুক্ত ব্যক্তির উপর জারি করতে হবে। অর্থাৎ আপনার এই যে শোকজ নোটিশ, এটা একই সাথে সমন আর শোকজ নোটিশ বা শোকজ নোটিশের নভেন্ট, এইটাই দুইটা জিনিস একসাথে পাঠাইতে হবে কার কাছে? ওই অভিযুক্ত ব্যক্তির কাছে। এই দুইটা জিনিস আলাদা আলাদা যাবে না। তাহলে শোকজ নোটিশ এন্ড সমন অথবা শোকজ নোটিশ এবং ওয়ারেন্ট, এইটা দুইটা জিনিস একত্রে জারি করতে হবে। এই কথাটাই বলা আছে কততে? 115-তে। এরপরে দেখেন ব্যক্তিগত হাজিরা মওকুফ করার ক্ষমতা। ফৌজদারি কার্যবিধি আন্ডারলাইন করবেন। 116 ধারায় ম্যাজিস্ট্রেট যৌক্তিক মনে করলে গোল দিবেন শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে। কি মুসলেকার ক্ষেত্রে? শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরার নির্দেশ দিতে পারে। এই কথার অর্থ হলো, যে ক্ষেত্রে মামলাটা হয়েছে সিকিউরিটি ফর কিপিং দ্য পিস, এই মামলার ক্ষেত্রে যিনি অভিযুক্ত তারে বলতে পারে যে তোমার আসার দরকার নাই, তোমার হাজিরা দিবে তোমার আইনজীবী। তো এই যে অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি, এই অব্যাহতিটা দিতে পারে কত ধারায়? 116 ধারায়। এবং এটা শুধু পসিবল শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে, সদাচরণের মুসলেকার ক্ষেত্রে কিন্তু এটা পসিবল না। অনুসন্ধান। অনুসন্ধান হলো ওই যে কারণ দর্শানোর নোটিশ পাইলো, সমন পাইলো, আদালতে আসলো, আসার পর উভয় পক্ষের শুনানি হবে, সাক্ষ্য গ্রহণ টন যা খুশি হয় সবকিছু করবে, এইটারে বলে অনুসন্ধান। এটারে বিচার বলে না, জুডিশিয়াল প্রসিডিং বলে না। যদি এটা সিআর মামলা বা জিআর মামলা হতো, যদি এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হইতো, তাহলে এটারে বলতো বিচার বা ট্রায়াল। কিন্তু এই 107 ধারা বা 144 এর মামলা এগুলোর বিচার বলে না, এগুলোর বলে কি? অনুসন্ধান বা ইনকোয়ারি। অনুসন্ধান বা ইনকোয়ারি। তাহলে সংবাদের সত্যতা নির্ধারণ করতে ম্যাজিস্ট্রেট 117 ধারায় অনুসন্ধান করবে এবং যেরূপ প্রয়োজন বলে প্রতীয়মান হবে সেরূপ আরো সাক্ষ্য নিয়ে যুক্তি যে কোনো আদেশ দিতে পারে। 117 ধারায় যদি বলে যে যে অনুসন্ধান করবে কত ধারায়? 117 ধারায়। এবং যদি মনে করে আরো সাক্ষ্য নিতে পারে। এখন আমরা চলে আসি মুসলেকা সম্পাদনের আদেশ প্রদান। এখন ধরেন সব বিষয় শুনানি টুনানি কইরা যদি মনে হয় যে বিকাশ অভিযুক্ত ব্যক্তি আসলে শান্তি ভঙ্গ করতে পারে, তাহলে তার শান্তি ভঙ্গের মুসলেকা প্রদানের আদেশ দিবে 118-তে। আর যদি মনে করে যে না, এরে দিয়ে শান্তি ভঙ্গের কোনো আশঙ্কা নেই, তাহলে এরে ওই মামলার দায় হয়তো অব্যাহতি দিবে 119। বুঝেন? সব কিছু শোনামেলার পরে যদি মনে হয় যে এর দ্বারা শান্তি ভঙ্গের আশঙ্কা আছে বা অসদাচরণের আশঙ্কা আছে, তাহলে তাকে বন্ড সম্পাদনের নির্দেশ দিবে 118। আর যদি মনে করে যে না, এর ওই যে বললো যে মানে অব্যাহতি দিবে, যে এর দ্বারা তেমন কোনো শান্তিভঙ্গ বা অসদাচরণের আশঙ্কা নেই, তাহলে অব্যাহতি দিবে। এটা হলো 119। এই যে দেখেন মুসলেকা সম্পাদনের আদেশ প্রদান 118 ধারা অনুসারে 117 ধারা উল্লেখিত অনুসন্ধানের পর যদি প্রমাণিত হয় যে শান্তি রক্ষার জন্য জামিনদার সহ বা বিনা জামিনদারে একটি মুসলেকা সম্পাদন করা প্রয়োজন, তাহলে উক্ত ম্যাজিস্ট্রেট সে মর্মে আদেশ দিবে। উল্লেখ্য যে 118 ধারায় মুসলেকা সম্পাদনের আদেশ দিলে সংক্ষুব্ধ ব্যক্তি ফৌজদারি কার্যবিধির 1898 406 ধারায় দায়রা জজে আদালতে আপিল করতে পারে। আদালত যদি কাউকে বলে যে তুমি মুসলেকা দিবা, তাহলে তার প্রতিকার কোথায় আপিল করা? দায়রা জজের কাছে। কত ধারায়? 406 ধারায়। যদি কেউ জামানত প্রদানে ব্যর্থ হয়, উক্ত ব্যক্তি 123-এর 3 ধারা অনুসারে অনধিক 3 বছর কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। মানে যারা জামানত দিতে বলছিল সে যদি ব্যর্থ হয়, তাহলে তার কারাদণ্ড হতে পারে কতদিন? 3 বছর। উক্ত কারাদণ্ডের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি উচ্চ আদালতে রিভিশন করতে পারেন বা জেলা ম্যাজিস্ট্রেট যৌক্তিক মনে করলে উক্ত কারাদণ্ড 125 ধারায় কি বাতিল করতে পারে। তাহলে এখানে বিষয় হলো, আপনারে মুসলেকা সম্পাদনের নির্দেশ দিচ্ছে, আপনার প্রতিকার হলো আপিল। আর আপনি যদি মুসলেকা টোটালি সম্পাদন না করেন, তাহলে আপনার হবে কারাদণ্ড কতদিন? 3 বছর। এই কারাদণ্ডের বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন না। কি করতে পারবেন? রিভিশন। হ্যাঁ, আসতেছি। আর যৌক্তিক মনে করলে জেলা ম্যাজিস্ট্রেট এটা কি করতে পারে? বাতিল করতে পারে। তো এখন এই জায়গায় জাস্ট এতটুকু থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা, এতটুকু না জানলেও সমস্যা নাই, যে 106 থেকে 108 এই ক্ষেত্রে হবে বিনাশ্রম কারাদণ্ড, আর 109 আর 110-এর ক্ষেত্রে সশ্রম অথবা বিনাশ্রম। অর্থাৎ আপনারা শান্তি রক্ষার মুসলেকা সম্পাদন করতে বলছিল, করেন নাই 106, বা 107-এ বলছিল, করেন নাই,
108-এর রাষ্ট্রদ্রোহিতার মুচলেকা সম্পাদন করতে বলছিল, করেন নাই, তাহলে আপনার 3 বছর কারাদণ্ড হতে পারে, এই 3 বছর কারাদণ্ড হবে বিনাশ্রম। আর আপনারে সন্দেহভাজন ভবঘুরে ব্যক্তি বা অভ্যাসগত অপরাধী আপনারে সদাচরণ মুচলেকা দিতে বলছিল, দেন নাই, তাহলে এই যে 3 বছর, এটা সশ্রম হতে পারে, বিনাশ্রম হতে পারে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা একটু মিলাই, দেখেন অব্যাহতিটা পড়ার আগে একটু মিলাই, যে মামলা করার পরে শোকজ নোটিশ দিবে 112, উপস্থিত থাকলে পড়ে শোনাবে 113, উপস্থিত না থাকলে সমন দিবে হাজির হওয়ার জন্য 114, বা যদি অন্য কোনো মামলায় জেলে হেফাজতে থাকে তাহলে ওয়ারেন্ট দিবে, এটাও 114। সমন এবং শোকজ নোটিশ বা ওয়ারেন্ট বা শোকজ নোটিশ একসাথে সংযুক্ত করে জারি করবে 115। আর শান্তি রক্ষার মুচলেকার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরাতে অব্যাহতি দিতে পারে কত, 116। অনুসন্ধান করবে 117-তে, অনুসন্ধানে আরো সাক্ষ্য গ্রহণ করতে পারে। সবকিছু সাক্ষ্য গ্রহণ করে যদি মনে হয় যে এই ব্যক্তি দ্বারা আসলে শান্তিভঙ্গ বা অসদাচরণ হতে পারে, তাহলে তাকে মুচলেকা জামিনদার সহ বা জামিনদার ব্যতীত মুচলেকার নির্দেশ দিবে 118। আর 118 নির্দেশ দিলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার 406 ধারায় আপিল। আর যদি সে মুচলেকা সম্পাদন না করে, তার কারাদণ্ড হতে পারে অনধিক 3 বছর। এই 3 বছর কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে না, রিভিশন করা যাবে। আর জেলা ম্যাজিস্ট্রেট উপযুক্ত মনে করলে এটা বাতিল করতে পারে। আর 106, 107, 108 এই ক্ষেত্রে কারাদণ্ড হবে বিনাশ্রম। আর 109 আর 110-এর ক্ষেত্রে হবে কি, সশ্রম অথবা বিনাশ্রম। 123 কারাদণ্ডের ব্যাখ্যাই তো এই জায়গা দিল, বিনাশ্রম সশ্রম। এটা তাহলে কোন কারাদণ্ডের ব্যাখ্যা দিল? কারাদণ্ড তো আর নাই, এখানেই তো এইগুলোর কারণে ওই ওই হ্যাঁ। আচ্ছা, চলে আসি আমরা অব্যাহতি। যদি অনুসন্ধান করার পর যদি মনে হয় যে না, বিকাশের দ্বারা শান্তি ভঙ্গের কোনো আশঙ্কা নেই, তাহলে বিকাশ অব্যাহতি দিবে। ফৌজদারি কার্যবিধির 119 ধারা অনুসারে শান্তি রক্ষা বা সদাচরণের জন্য মুচলেকা সম্পাদন প্রয়োজনীয় না হলে আদালত উক্ত ব্যক্তিকে অব্যাহতি দিতে পারে। 119 ধারায় বলা হয়েছে, 117 ধারার অধীন অনুসন্ধানের পর যদি এটা প্রমাণিত হয় যে যার সম্পর্কে অনুসন্ধান করা হলো শান্তি রক্ষা বা সদাচরণের জন্য তার একটি মুচলেকা সম্পাদন করার প্রয়োজন নেই, তাহলে ম্যাজিস্ট্রেট নথিতে সেই মর্মে অভিমত লিপিবদ্ধ করবে, এবং উক্ত ব্যক্তি যদি শুধুমাত্র অনুসন্ধানের উদ্দেশ্যে হেফাজতে থাকে তাহলে কি দিবে, মুক্তি দিবে। তাহলে অব্যাহতি দিচ্ছে কততে, 119। তো এই হলো আমাদের 4-এর খ নাম্বার প্রশ্নটা যদি আসে, 4-এর খতে বলছে যে যে সকল ক্ষেত্রে বা যে কার্যধারা অনুসারে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট গণশান্তি বজায় রাখার জন্য মুচলেকা সম্পাদনের আদেশ দিতে পারে। এই কতে যা লিখছেন হুবহু তাই। আর আপনি যদি ধারাগুলো মনে রেখে এই কথাগুলো নিজের ভাষায় 2-1 কথা কথা বলে বলে মনে করে দিয়ে দেন, তাহলেই হবে। আমরা 4-এর ক খ একই, 4-এর গটা একটু পড়ি, দেখেন গটাও অ্যাকচুয়ালি আমরা জানি। গটা বলছে যে একজন ব্যক্তির বিরুদ্ধে শান্তি বা গণপ্রশান্তির অভিযোগ পাওয়া না গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তখন তাকে অব্যাহতি দিতে পারে। কত ধারায়, 119 ধারায়। তাহলে 119 তো আমরা অলরেডি পড়ছি। তো 4-এর ক যদি আপনি পড়েন, 4-এর খ আর গ অটোমেটিক্যালি হয়ে গেছে। সো অনলাইন অফলাইনে যারা আছে, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। অনলাইনে যারা আছেন, প্রশ্ন আছে? স্যার ওই যে এক ভাই বারবার ক্যামেরা অন করে ফেললে স্যার, ওটা একটু ডিস্টার্ব হয়। ক্যামেরা অফ করে দিছি, আর হবে না অন। আচ্ছা, ক্যামেরা কেউ অন করলে আপনাদের ইগনোর করার সিস্টেম আছে না? নাই স্যার, সিস্টেম নাই তো, বারবার ওইটা অন করলে স্ক্রিনে চলে আসে স্যার। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে আসি, দেখেন কোন অবস্থায় গণ উৎপাত সরানোর জন্য একটি শর্ত সাপেক্ষে আদেশ দেওয়া যেতে পারে, কে উক্তরূপ আদেশ দিতে পারে? লেস ইম্পর্টেন্ট, কখনোই একবার দুইবার হয়তো বা এসেছে, না আসার সম্ভাবনা বেশি।
বাট জানতে হবে। গণ উৎপাত কি এটা আমার আগে জানা দরকার। গণ উৎপাত কারা বলে বিথিকা? এই যে রাস্তাঘাটের এখানে অনুষ্ঠান যদি করে কোনো ছেলেরা শুধু ছেলেরা অনুষ্ঠান করতে মেয়েরা উৎপাত? বলেন বলেন। তারা যে মানে অনুষ্ঠান করে দিনের পর দিন, তারপরে ইট ভাঙা, তারপরে মাইক বাজানো। এই যে মাইকিং করতে যে অমুক জায়গায় বিশাল জনসভা, এটা কি গণ উৎপাত হবে কিনা? যদি মানুষের মানে মানুষের বিরক্তি সৃষ্টি হয় তাহলে হবে। হ্যাঁ, পরপর একদিন বা 2-3 ঘন্টার জন্য যে রেগুলার দেখা গেলো জনসভার 2 মাস পরে কিন্তু এখন থেকে রেগুলার মাইকিং করে, এটা হলো গণ উৎপাত। তা গণ উৎপাত অনেক ক্ষেত্রে হতে পারে। গণ উৎপাত মানে হলো আপনি এমন একটা কাজ করেছেন যে কাজের জন্য আপনার আশেপাশের মানুষ বিরক্ত হচ্ছে। এটা অনেক রকমের হতে পারে। আপনি লাউড স্পিকারে প্রতিদিন গান বাজান, গণ উৎপাত। আপনি কুকুর পালেন, কুকুরে প্রায় লোকজনরে কামড় দেয়, গণ উৎপাত। আপনার সাপের খামার আছে, প্রায় সাপ ছুটে গিয়ে এদিক সেদিক 2জনরে দংশন করে আসে, এটা কি গণ উৎপাত? আপনি পুকুর খাল দখল করে দোকান দিচ্ছেন, এটা কি গণ উৎপাত? আপনি বিল্ডিং দিচ্ছেন, আপনার আচ্ছা আপনি বিল্ডিং দিচ্ছেন, বিল্ডিং এর যে কি বলে 10 তলা বিল্ডিং, এখন আপনি নিরাপত্তামূলক পদক্ষেপ না নিয়ে কাজ করতেছেন, যে কোনো সময় আপনাদের এদিক সেদিক জিনিসপত্র পড়তে পারে, এটা কি গণ উৎপাত? রাস্তার মাঝখানে মোটামুটি ইট রাখছেন, অর্ধেক রাস্তা ব্লক হয়ে গেছে, এটা একটা কি গণ উৎপাত? সো এগুলা মোটামুটি ওই যে কাজগুলো মানুষের মানে বিরক্তির কারণ হয়, এটাই বলে গণ উৎপাত। ইভেন আপনার সীমানার একজনের বাসার পাশে আপনার বড় একটা গাছ আছে, এখন ওই গাছটা যে কোনো সময় ঝড়ে ওই লোকের ঘরের উপর পড়তে পারে, এটাও এক ধরনের কি গণ উৎপাত। বুঝছেন? আবার আপনি যখন উকিল হবেন, অনেকের মনে হিংসার সৃষ্টি হবে, এটাও এক ধরনের গণ উৎপাত। আচ্ছা জি না স্যার, এমনি কিছু না। আপনি উকিল হইলে আপনার আশেপাশের লোকজনের হবে না, মনে মনে ভাববে যে এ হয়ে গেল, কি অবস্থা। তো যাই হোক, এটা ফান করলাম। তো মূল বিষয়টা হলো গণ উৎপাত প্রতিরোধে আদেশটা দিবে কি নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই যে দেখেন, গণ উৎপাত সরানোর জন্য যিনি শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে 133-এর 1 ধারা অনুসারে জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ উৎপাত সরানোর জন্য একটি শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে। যে সকল অবস্থায় গণ উৎপাত সরানোর জন্য শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে 133 ধারায় নিম্নলিখিত ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ উৎপাত সরানোর জন্য শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে, যথা জনসাধারণ আইনসঙ্গতভাবে ব্যবহার করেছে বা করতে পারে এমন কোনো পথ, নদী, খাল থেকে বা সর্বসাধারণের ব্যবহার্য কোনো স্থান হতে কোনো বেআইনি প্রতিবন্ধকতা, দেখছেন, সর্বসাধারণের ব্যবহার্য স্থান থেকে বেআইনি প্রতিবন্ধকতা বা অপসারণ করতে শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে। ওই যে নদী খাল থেকে, তারপরে মাঝে মাঝে দেখেন না ঘর বাড়ি এসে ভাঙতেছে, ওটা গণ উৎপাত প্রতিরোধে আদেশ দিছে। জনসাধারণের ক্ষতির কারণ হতে পারে এমন ব্যবসা পেশা নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করার আদেশ দিতে পারে। এমন অনেক ব্যবসা আছে যেগুলো জনসাধারণের ক্ষতির কারণ হতে পারে, এটা দূর করতে আদেশ দিতে পারে। যদি বলেন স্যার এটা আবার কোন ব্যবসা, না ইয়াবা তো কোনো, ওটা তো নিষিদ্ধ, যে পেশা তো নিষিদ্ধ। অন্য অনেক নেশা আছে যেগুলা দেখা গেল যে জনগণের জন্য ক্ষতিকারক। দেখা গেল যে এইভাবে বলা যেতে পারে যে স্কুলের সামনে সিগারেটের ফ্যাক্টরি বা স্কুলের সিগারেট অহরহ কিনতে যায় বাচ্চা কাচ্চা পোলাপান, বললো যে সিগারেট এই জায়গা বিক্রি করা যাবে। তারপরে কোনো ব্লিডিং হয়ে গেছে, কোনো বিল্ডিং নির্মাণ বা কোনো পদার্থ পরিত্যাগকরণ করা হতে বিরত রাখতে বা বন্ধ করতে শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে যদি উক্ত বিল্ডিং নির্মাণ বা পদার্থ পরিত্যাগ, বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটানোর সম্ভাবনা থাকে। ধরেন বিল্ডিং দিতে গিয়ে বা একটা কারখানা আছে, কারখানার যত কেমিক্যাল সব আশেপাশের জায়গা জমিতে চলে যাচ্ছে, এটা একটা কি গণ উৎপাত। তারপরে দেখেন এই যে বিল্ডিং, তাঁবু, অবকাঠামো অপসারণ, মেরামত, ঠেকা দিতে, কোনো গাছ অপসারণ বা ঠেকা দিতে শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে। উক্ত বিল্ডিং, তাঁবু বা অবকাঠামো
কোনো গাছ এমন অবস্থায় আছে যা খুব সম্ভবত ভেঙে পড়বে এবং সেটার ফলে নিকটবর্তী বসবাসরত বা ব্যবসা পরিচালনা করে বা সেখান দিয়ে যাতায়াতকারী ব্যক্তিদের কি করতে পারে, ক্ষতি করতে পারে। তারপরে দেখেন, জনসাধারণের বিপদ নিবারণের জন্য কোনো রাস্তা বা সর্বসাধারণের ব্যবহার্য স্থান সংলগ্ন কোনো পুকুর, কূপ, খনি এলাকার চারিদিকে বেড়া দেওয়া প্রয়োজন হলে উক্ত ক্ষেত্রে বেড়া দিতে শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে। আপনার অনেক গভীর পুকুর, প্রায় 2-4 জন পড়ে মারা টারা যায়, তাহলে এক্ষেত্রেও বলতে পারে যে বেড়া দেবা, বা কূপের চারপাশে প্রাচীর দিবে যাতে কেউ পড়ে টরে না যায়। কোনো বিপজ্জনক প্রাণী ধ্বংস করা, আটক করা, কোনোভাবে এর বিলি ব্যবস্থা করতে শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে ইত্যাদি। বিপজ্জনক প্রাণী, ওই যে বললাম যে একজন দেখা গেল যে সে শখ করে রাসেল ভাইপার পোষে, তো প্রায় কামড় দেয়, গণ উৎপাত। তো বর্তমানে ঢাকা শহরে নাকি ওই যে বড় বড় সাপ পাওয়া যাচ্ছে, বিভিন্ন বিল্ডিং এ, উত্তরা বিভিন্ন জায়গায় বিল্ডিং এ উঠে যাচ্ছে ওরা 4-5 তলায় বা 10 তলায়, কিভাবে উঠে আল্লাহ ভালো জানে। তো তাই না, দেখি কি ভেবে উঠবো, হঠাৎ করে আসে পড়ে নাকি আকাশের থেকে। বেয়ে বেয়ে যে ওঠে কি আমি জানি না। আচ্ছা, স্যার এই জায়গায় একটা কথা, শর্ত সাপেক্ষে কথাটা আছে স্যার। হ্যাঁ, এই শর্ত সাপেক্ষে কি বুঝাচ্ছে? শর্ত সাপেক্ষে বলতে পারে যে তুমি এই প্রাণী পালবা তোমার নির্দিষ্ট গণ্ডির মধ্যে, কিন্তু আমার জায়গায় এটা পাচ্ছে। বাইরে যেন আমার না জায়গায় আসে। যেটা যেটা পাচ্ছে। তো এ হলো এই সকল ক্ষেত্রে গণ উৎপাতের আদেশ দিতে, মানে শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারে। একজন আমাদের এই ভাই একজন আসছেন, উনি লিখছেন স্যার উত্তরপত্র পেলে পড়তে এবং বুঝতে সুবিধা হতো। অনলাইনে যারা আছেন আপনাদের পিডিএফ পুরোটা দেই নেই, অর্ধেক দিছি, আজকে যেটা পড়ছে সেটা দিছি। আর যারা পুরো পিডিএফ পেতে চান, আমাদের এই জায়গায় অনলাইনে যারা আছেন, পুরো পিডিএফ পেতে গেলে আপনারা ভর্তি হয়ে আমারে পার্সোনালি নক করবেন, সবগুলা দিয়ে দিব। কিন্তু বিষয়টা হবে কি, আমি গ্রুপে দিয়ে দিলাম, আপনারা পিডিএফ নিয়ে এরপরে আর বললেন স্যার ভর্তি হব না। হবো না। আমি এই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন বহুবার। তো এজন্য যারা যারা এই এখনো ভর্তি হন নাই অনলাইনে, তারা মানে যাদের নোট দরকার তারা ভর্তি হলে নোট পাবেন, বুঝতে পারছেন? আমি এমনও দেখছি যে সে আমার 5 বার আশ্বাস দিচ্ছে স্যার অমুক তারিখে ভর্তি হবো, অমুক তারিখে ভর্তি হবো। এরপরে যখন তারা নক করছি, সে নক করার পরে সে আর আমার কোনো রেসপন্স করে না, পরে মানে তার মানে কি আর ভর্তি হওয়ার ইচ্ছা নাই, কিন্তু জিনিসপত্র যা নেওয়ার তা হয়ে গেছে। তো এজন্য যারা স্যার স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। যে স্যার আমি মাহবুব স্যার। হ্যাঁ মাহবুব সাহেব বলেন। স্যার আমি তো ভর্তি হয়েছি স্যার, তা আমার একটু বুঝতে সমস্যা হয়েছে স্যার, আমাকে নোট দেওয়া যাবে না স্যার? হ্যাঁ আপনার নোট দেওয়া যাবে, সেটা তো বলি নাই যে দেবেও না, অন্যদের বলছি। ও স্যার অবশ্যই। একটু দিলে ভালো হয় স্যার, বুঝতে সমস্যা হয়েছে তো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ফোন দিয়েন, এই ক্লাস শেষে আমার ফোন দিয়েন, কথা আছে আপনার সাথে। জি, স্যার ওই যে মেসেঞ্জারে যে নাম্বারটা আছে ওটা স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই প্রাইভেট নাম্বারে ফোন পার্সন। দিয়েন। জি, স্যার আচ্ছা এখন আমরা 107 ধারার মামলার একটা পিটিশন দেখবো। দেখেন যে 107 ধারার মামলা কিভাবে করে। ফৌজদারি কার্যবিধির 107 আর 117 কি সি, পিটিশন মামলার দরখাস্ত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মানিকগঞ্জ, পিটিশন মামলা নং এত, আগের মতোই। ওই যে 1 নম্বরে হচ্ছে যে প্রথম পক্ষ বা বাদী বনাম আসামিদের নাম আসবে কত, দ্বিতীয় পক্ষ। এই জায়গায় একটা জিনিস লেখা হয় নাই, এই জায়গা সাক্ষীদের নাম লিখবেন। এই দ্বিতীয় পক্ষের পরে মাঝ বরাবর কি থাকবে, সাক্ষীদের নাম ঠিকানা, সাক্ষীদের নাম ও ঠিকানা। জি, আচ্ছা, সাক্ষীদের নাম ও ঠিকানা, ঠিক আছে। তারপরে এগুলা মাঝখানে লিখতে হবে ঘটনার তারিখ, ঘটনার সময়, ঘটনাস্থল, মামলার ধারা, এগুলো সব লিখবেন কোথায়, মাঝখানে। তো এখন আমরা ঘটনায় কি আছে, দরখাস্তকারী প্রথম পক্ষের সবিনয় নিবেদন, এই যে একটু পড়ে ফেলি দেখেন। প্রথম পক্ষ একজন সহজ সরল আইন মান্যকারী শান্তিপ্রিয় মহিলা লোক হইতেছে, পক্ষান্তরে দ্বিতীয় পক্ষগণ হারমাত, হারমাত মানে হচ্ছে দুষ্ট, বদমেজাজি, বদমাইশ, হারামজাদা না কিন্তু, লাঠিয়াল, ভয়ভীতি প্রদর্শনকারী, পরধন লোভী, আইন শৃঙ্খলা বিঘ্নকারী, সন্ত্রাসী প্রকৃতির খারাপ শ্রেণীর লোক হইতেছে। সকল দ্বিতীয় পক্ষগণ দীর্ঘ কয়েকদিন যাবত আমার মেয়েকে রাস্তাঘাটে বিভিন্ন সময় উত্তপ্ত করিয়া আসিতেছে। উত্তপ্ত হবে, উত্তপ্ত না, উত্তক্ত।
অতঃপর প্রথম পক্ষ মুরব্বীগণের নিকট বিচার প্রার্থী হইলে দ্বিতীয় পক্ষগণ আরো ক্ষিপ্ত হইয়া ওঠে। যখন মুরব্বীদের কাছে বিচার দিছে যে অমুকটা তো আমার মেয়েরে ডিস্টার্ব করতেছে, তখন তারা আরো মানে ক্ষিপ্ত হয়ে গেছে। ঘটনার তারিখ ও সময় দ্বিতীয় পক্ষগণ প্রথম পক্ষের বাড়িতে আসিয়া প্রথম পক্ষ তার পরিবারের লোকজনদের বিভিন্ন প্রকার হুমকি থামকি ও ভয়ভীতি প্রদর্শন করিয়া প্রথম পক্ষকে মারপিট করিতে উদ্যত হইলে প্রথম পক্ষ তার পরিবারের লোকজনের ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাই আসিতে থাকলে দ্বিতীয় পক্ষগণ দৌড়িয়া পালাইয়া যায় এবং পালাইয়া যাওয়ার সময় বলে, এই বিষয় নিয়ে কোনো মামলা করিলে তোকে কিংবা তোর পরিবারের লোকজনদেরকে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিব। তো বদমাশ হইলেও সাধু ভাষায় কথা বলে, এই বিষয় নিয়ে কোনো মামলা করিলে তোকে কিংবা তোর পরিবারের লোকজনদেরকে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিব। দ্বিতীয় পক্ষগণ প্রথম পক্ষ কিংবা তার পরিবারের লোকজনদের খুন করিয়া লাশ গুম করিতে পারে কিংবা মিথ্যা মামলা দিতে পারে। প্রথম পক্ষ ও তার পরিবারের লোকজন দ্বিতীয় পক্ষগণের ভয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে জীবনযাপন করিতেছে। দ্বিতীয় পক্ষগণের দ্বারা শান্তিভঙ্গের আশু সম্ভাবনা বিদ্যমান। সকল দ্বিতীয় পক্ষগণ যাতে প্রথম পক্ষকে ভয়ভীতি প্রদর্শন করিতে না পারে কিংবা জানমালের ব্যাপক ক্ষতি করিতে কিংবা মারপিট করিতে না পারে, সেজন্য সকল দ্বিতীয় পক্ষগণের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির 117, 107 আর 117C ধারার মধ্যে প্রসিডিং গ্রহণ আপ করা একান্ত আবশ্যক। এখন অ্যাকচুয়ালি এখানে 117(3) হবে, বাট প্র্যাকটিক্যালি অনেক জায়গায় 117C লেখে, বাট অ্যাকচুয়ালি হবে কত? 117(3). মানে এই যে হুমকি ধামকি দিছে তারে শান্তি ভঙ্গ যাতে না করে, এই জন্য আমি মামলাটা করছি। তো অতএব বিনীত অর্থাৎ প্রার্থনা হুজুর আদালত দয়া করিয়া ন্যায় বিচারের স্বার্থে সকল দ্বিতীয় পক্ষগণের বিরুদ্ধে প্রসিডিং গ্রহণ আপ করত, কঠিন মুসলেকায় আবদ্ধ করত, সুবিচার করিতে হুজুরের কি হয়? মর্জি। নিচে লেখেন ইতি তাং, ইতি তাং। তাহলে আদালতের নাম, মামলার নাম্বার, কে মামলা করছে, বাদী পক্ষ বনাম দ্বিতীয় পক্ষ, সাক্ষীদের নাম, ঘটনার তারিখ, ঘটনার স্থান, ঘটনা সময়, তারপরে হলো ধারা দিবেন। ধারা তো ওই যে ফৌজদারি কার্যবিধির 107, 117C, তারপরে দরখাস্তকারী পক্ষে বিনীত নিবেদন, এই যে। ঠিক আছে, যদি আমরা এর একটা লিখিত আপত্তি দেখি। লিখিত আপত্তি মানে হলো যে জবাব দিছে, যে বাদী তো মামলা করছে, এখন বাদীর এই মামলার জবাব দিবে কে? বিবাদী, প্রতিপক্ষ, দ্বিতীয় পক্ষ হইছে। বাদী পক্ষ যা যা বলছে সে এই সবগুলো কি করে দেবে? অস্বীকার করে দেবে। তো ফৌজদারি কার্যবিধির 107, 117C ধারায় দ্বিতীয় পক্ষের লিখিত আপত্তি দাখিল। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মানিকগঞ্জ পিটিশন মামলা জ্ঞাত মহিলা বেগম প্রথম পক্ষ বনাম খালেক গং। গং মানে হচ্ছে অন্যান্য, আদার্স। ঠিক আছে, গং মানে কি? অনেক। জি, ধারা ফৌজদারি কার্যবিধির এত ধারা বিষয় দ্বিতীয় পক্ষগণের পক্ষে লিখিত আপত্তি দাখিল প্রসঙ্গে। তো দরখাস্তকারী দ্বিতীয় পক্ষে বিনীত নিবেদন এই যে দ্বিতীয় পক্ষের দরখাস্তের প্রথম পক্ষের যাবতীয় উক্তি মিথ্যা বা নট আইনের পরিপন্থী হবে। আইনের পরিপন্থী হয় উক্ত মামলা ডিসমিস যোগ্য বটে। মানে দ্বিতীয় পক্ষ এসে বলতেছে যে প্রথম পক্ষ যা যা অভিযোগ করছে সব অভিযোগ কি? মিথ্যা, বানোয়াট এবং আইনের কি? পরিপন্থী। যে সকল কারণ কিংবা উপাদান বিদ্যমান থাকলে উক্ত মামলা চলতে পারে, তার কোনো উপাদান বিদ্যমান না থাকায় উক্ত মামলা ডিসমিস যোগ্য হইবে। প্রথম পক্ষের আর্জির যাবতীয় উক্তি মিথ্যা বা নট আইনের পরিপন্থী হয়, সকল দ্বিতীয় পক্ষগণ উক্ত মামলার আর্জির যাবতীয় উক্তি দৃঢ়ভাবে অস্বীকার করিতেছে। প্রকৃত বৃত্তান্ত এই যে সকল দ্বিতীয় পক্ষগণ সহজ সরল আইন মান্যকারী ও শান্তিপ্রিয় লোক। পক্ষান্তরে প্রথম পক্ষ একজন হারমাদ, লাঠিয়াল, পরধনলোভী, সন্ত্রাস প্রকৃতির, খারাপ প্রকৃতির লোক হইতেছে। প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের শত্রু লোকের কথায় দ্বিতীয় পক্ষগণের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। প্রথম পক্ষের সাথে দ্বিতীয় পক্ষের কোনো প্রকার কথা কাটাকাটি হয় নাই, কোনো প্রকার ভয়ভীতি দেখায় নাই এবং ভবিষ্যতেও কোনো প্রকার কি ভয়ভীতি দেখাইবে না। এমত অবস্থায় সকল দ্বিতীয় পক্ষগণের পক্ষে উক্ত মামলা নথিজাত হবে। নথিজাত মানে বাতিল হবে আর কি, বুঝতে পারছেন? নিষ্পত্তি নং এত। আচ্ছা, 114 কেন আনবেন? ব্যাখ্যা দেন আরিফ সাহেব। 114 কেন আনবেন? হ্যাঁ আরিফ সাহেব, যিনি বললেন যে 114 আসবে না, ব্যাখ্যা দেন 114 কেন আসবে বলেন। স্যার ওটা জিজ্ঞেস করছেন যে 114 আসবে না, দেখা যায় আমরা না যখন না, প্র্যাকটিস করি 114 মাঝে আসবে মাঝে না। কি 7 ধারা মামলায় ওই 7 ধারা মামলা করে দেয় 114 দিয়ে দেয়, 107 এর 117C এবং 114 দিয়ে দেয় সাথে। কে দিয়ে দিছে? ওই যে দেখা যায় আমরা যখন প্র্যাকটিস করি মাঝে মাঝে দেখি 7 ধারা মামলা দেয়। এটা ছবি দেখান তো 114 আমাদের। 114 কি আসবে না? আর দুর্লভ জিনিস শুনলাম আপনার কাছ থেকে।
দুর্লভ হুম। জিনিস। 114 ধারায় কি 114 আছে আসার তো আমরা কোনো কারণ পড়ছি? নাই। 114 ধারায় কি আছে বলেন তো? সমন বা ওয়ারেন্ট। সমন বা ওয়ারেন্ট তো 114-তে। আর সমন বা ওয়ারেন্ট তো তিনি অটোমেটিক্যালি দিবেন। কারণ দর্শানো নোটিশ সাথে হ্যাঁ হয় সমন দিবে নাইলে কি দিবে? ওয়ারেন্ট দিবে। তো বুঝছেন? 100C উল্লেখ করা তো প্রয়োজন নাই, সেটা জিজ্ঞেস করলাম যে না ফৌজদারি না কার্যবিধি না না, 114 উল্লেখ করার উল্লেখ প্রয়োজন করার নেই, প্রয়োজন এবং আছে আমি কিনা? আপনার কাছ থেকে নতুন জিনিস হুম। শুনছি, এবং আপনারা যদি এই প্র্যাকটিস করে থাকেন এটার কোনো ভিত্তি নাই। হুম। আচ্ছা, আমরাও জিনিসটা জানা একটু ভালো হলো স্যার আমার। লাস্টে আসে। তো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন, না হলে আজকে এই পর্যন্তই। অনলাইনে যারা আছেন দ্রুত ভর্তি হয়ে যাবেন, বিশেষ করে যারা এই যে নোট এখনো পান নাই, নোট তো কাউকেই দেই নাই। যারা নোট নোট করতেছেন তারা ভর্তি হয়ে যাবেন দ্রুত। স্যার ভর্তির ফর্মালিটিটা যদি একটু বলতেন। ভর্তির ফর্মালিটি, আমাদের অনলাইনের কোর্স ফি 8,000 টাকা। বিকাশে আপনি পেমেন্ট করতে পারবেন। যদি কিস্তিতে পেমেন্ট করেন, সর্বোচ্চ 2 কিস্তি। আজ প্রথম কিস্তি দেওয়ার 1 মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি পরিশোধ করতে হবে, এই আর কি ফর্মালিটি। আর বিকাশ বা নগদে যে কোনো ডিজিটাল পেমেন্ট সিস্টেমে পেমেন্ট করে আমাকে জানালেই হবে। আপনি যদি এই নাম্বারটা আমার কাছে আজকে ফোন দিয়েছেন, ওই নাম্বারটা বিকাশ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বারে আমার সাথে কথা বলে পাঠালেই হবে। জি। জি, ঠিক আছে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আগামী বৃহস্পতিবার আমাদের ক্লাস আছে। কোনো জিনিস জানার থাকলে আমাকে নক করবেন, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে, বা ফোন করেন। ধন্যবাদ, ভালো থাকবেন। ওরা কেমন আছেন? আপনাকে লাস্টে